শুনছেন সবসময় ভিডিও ফুর্তি আর ঘড়িতে সময় ৯টা বেজে ৫৯ মিনিট শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল এবং আমার সঙ্গে রয়েছে মাসুম। এবং আমাদের আজকের অতিথিরা আজকে সকালবেলায় বেশ বৃষ্টি হয়ে গেছে এবং কালকে থেকেই আমরা দেখছিলাম যে ওয়েদার একটা চেঞ্জ, কয়েকদিন ধরে প্রচণ্ড গরম, তারপরে সারাটা দিন কম বেশি মোটামুটি মানে বিভিন্ন সময় বৃষ্টি হয়েছে। দুপুরের পর থেকে তেমন বৃষ্টি হয়নি, দুপুরের পর থেকে বৃষ্টি হয়নি আসলে, ঢাকার কথা বলছি। এছাড়াও আমি সকালবেলা যখন আমার শো চলছিল আরেকটা, তখনও দেখছিলাম যে বিভিন্ন জায়গা থেকে সবাই এসএমএস করছেন যে সে সমস্ত জায়গাতে বৃষ্টি হচ্ছে। সো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা রাত এবং এই রাতে আমি মনে করি যে ভূত এফএম অনেক বেশি জমবে। তারপরও আনফর্চুনেটলি যদি কেউ মিস করে ফেলেন আজকের এই এপিসোড, তাহলে আবারও এই এপিসোডটি আপনি শুনতে পারবেন। আপনাকে এয়ারটেল এম রেডিও সাহায্য নিতে হবে এবং এয়ারটেল এম রেডিও শুনতে হলে আপনি ডায়াল করুন আপনার এয়ারটেল নাম্বার থেকে 4040, সিলেক্ট করুন চ্যানেল 22 এবং তারপরেই দেখবেন যে একের পর এক এপিসোডের অপশনগুলো আপনার কাছে চলে আসছে। যে এপিসোডটা আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি আবারও শুনতে চান, সেই এপিসোডটি আপনি চাইলেই শুনতে পারেন। নাও দ্য টিউন যেটা বাসুম এই মুহূর্তে প্লে করছে, এই টিউনটা আপনি কলার টিউন অথবা মাই টিউন হিসেবে ইউজ করতে পারেন এবং এজন্য আপনাকে যেটা করতে হবে, এফএম কলার টিউন এই টিউনটির কোড হচ্ছে 92125 এবং এটা পাঠিয়ে দিন 3123 নাম্বারে। দেখবেন যে এই টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন যেটাই সেট করতে চান না কেন সেট হয়ে যাবে। বাহ, চমৎকার! খুব সহজেই আপনি এই টিউনটি তাহলে এখন করে নিতে পারছেন, নিজের কলার টিউন বা মাই টিউন। আর সেই সাথে জানিয়ে দিই আমাদের এসএমএস করার নিয়মটি। যারা এসএমএস করছেন তাদেরকে বলি যে এই মুহূর্তে জয়েন করলে যারা জানেন না নিয়মটি, তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদেরকে এসএমএস করতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ঘটনা পাঠাতে চান দেশের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বাইরেও বিভিন্ন জায়গা থেকে, যারা অডিও ক্লিপ পাঠাতে চান, ঘটনাটা রেকর্ড করে আমাদেরকে আপনার কাছে পাঠাতে চান, তারা চাইলেই পাঠাতে পারেন। সেজন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাকে জানতে হবে। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূতএফএম BHOOTFM ভূতএফএম@RADIOFORT রেডিও ফুর্তি। আমার কাছে বেশ কিছু ঘটনা রয়েছে আজকে আপনাদের পাঠানো এবং এর মাঝখানে দেখতে পাচ্ছি বেশ কিছু এসএমএসও চলে এসছে। রিয়াজ আমাকে নাখালপাড়া থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেন যে একটা উইক অনেক কষ্টে থাকে ভূত এফএমের জন্য। আমাকে এসএমএস করেছেন হায়দার এবং বলেছেন ইটস ভূত এফএম টাইম। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাকে কে লিখেছেন আমি এখন ভূত এফএম শুনছি, আমি আপনাদের নিউ ফ্রেন্ড, ওয়েলকাম টু ভূত এফএম। গাজী লিখেছেন, গাজী ভূত, তিনি নর্থনিং থেকে আমাদের এসএমএস করেছে। সাইফ আমাদের লিখেছেন ভাইয়া ভূত এফএম দারুণ লাগছে, এখন তো শুরুই করতে পারলাম না, আগে থেকে পাঠিয়ে দেখেছেন আসলে। আচ্ছা, কে মামুন আমাকে লিখেছেন যে আজ আমার বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য। ক্যান্ডি রহমান আমাদের লিখেছেন, এসএমএস করেছেন। মিতুল খুলনা থেকে এসএমএস করেছেন। নাদিন আমাদের এসএমএস করেছেন। সানি বোটবাজার গাজীপুর থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আমি পুরো বাড়িতে একা তোমাকে শুনছি, আজকের ঘটনাগুলো যা ভয়েরই না, আপনার একা থাকাটা সার্থক হবে। শামীম আমাদের গাজীপাড়া উত্তরা থেকে লিখেছেন যে তোমাদের নিউ ফ্রেন্ড এবং আমাকে জয়েন এসএমএস করেছেন এবং হকি মাঠ থেকে তিনি লিখেছেন, অনেক তার পছন্দ সেরকম, সেটাই বুঝেছেন তিনি তার এসএমএসের মাধ্যমে। ভেতুমি আমাদের লিখেছেন এসএমএস করেছেন ইকরা। এছাড়া আমাদের রোহিত এসএমএস করেছেন পল্লব, অনিক লালবাগ থেকে, মৃদুল যাত্রাবাড়ি থেকে, আহমেদ হুসাইন পিরোজপুর থেকে, বা অনেক দূর দূরান্ত থেকে এসএমএস আসছে। আমি ঘটনায় চলে যাই। আমার কাছে যে ঘটনাটি এই মুহূর্তে রয়েছে সেই ঘটনাটি কুমিল্লার একটি ঘটনা, মানে কুমিল্লা থেকে কেউ একজন পাঠিয়েছেন, সুতরাং তার পক্ষে সম্ভব না, যদিও আমাদের আজকে সারপ্রাইজ থাকছে কিছু, সেই সারপ্রাইজটা শুনলেই বুঝতে পারবেন। সো আমি সেই ঘটনাটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তবে তার আগে ছোট্ট বিরতি দরকার ছিল। চলে যাচ্ছি ঘটনায়। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি আর জানি আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালো দলে, আমিও আপনারই দলেরই। আমার নাম জুনায়েদ আহমেদ, আমি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বারপাড়া নামক গ্রামে থাকি। আমার মোবাইল নাম্বার, এটা সবার জানা দরকার নেই, এটা আমি জানলে চলবে। যেহেতু আমি ঢাকা থেকে অনেক দূরে থাকি, তাই আমার ফুর্তির স্টুডিওতে আসা সম্ভব না, তাই আমি আমার স্টোরিটা পড়ে শোনালে খুশি হব। এই স্টোরিটা আমার এক বন্ধু, যার নাম সঞ্চয় মুরাদ, তার কাছ থেকে শোনা। সঞ্চয় মুরাদের একজন বড় ভাই আছেন, সেই ভাইয়ের সাথেই ঘটেছে এই ঘটনাটি। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। তার অর্থাৎ সঞ্চয় মুরাদের ভাই গৌরীপুর হাসপাতালের একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। উনি প্রতিদিন রাত্রে অ্যাম্বুলেন্স চালিয়ে রুগী বা লাশ আনাওয়ালা করেন। কোনোদিন যদি রুগী বা লাশ না পান তাহলে ভাড়া টানেন, অর্থাৎ প্যাসেঞ্জার আনাওয়ালা করেন। তেমনই একদিন কোনো রুগী বা অন্য কোনো কাজ না পাওয়ায় তিনি ভাড়া টানার সিদ্ধান্ত নেন। তাই তিনি গৌরীপুর স্টেশনে এসে কুমিল্লার কিছু প্যাসেঞ্জার নেন। প্রায় 4 থেকে 5 জন প্যাসেঞ্জার ছিলেন তার গাড়িতে এবং 4-5 জন প্যাসেঞ্জার নিয়েই কুমিল্লার দিকে তিনি রওনা হন। তখন রাত আনুমানিক 12টা। প্রথম কিছুক্ষণ সবকিছু ভালোই চলছিল, কিন্তু গাড়ি চালাতে চালাতে ড্রাইভার হঠাৎ রাস্তার পাশে কিছু একটা জিনিস আবিষ্কার করে। পরে তিনি গাড়িটা থামালেন এবং তিনি সহ সব প্যাসেঞ্জার গাড়ি থেকে নেমে পড়লেন। তারপর তারা সবাই রাস্তার পাশে একটা মৃত লাশ পড়ে থাকতে দেখলেন। এই দৃশ্যটা কিন্তু সবাই দেখতে পেয়েছিল। যেহেতু গাড়িটা অ্যাম্বুলেন্স ছিল, তাই সবাই সিদ্ধান্ত নেয় এই লাশটা কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। এখানে একটা কথা বলে রাখা ভালো যে তাদের মনে সন্দেহ হয়েছিল যে মনে হয় লাশটা ঠিক এখনও লাশ হয়ে ওঠেনি, এটা জীবিত কিছু একটা। তাই তারা কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়ার সিদ্ধান্ত নিল।
সেটা এবং কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারপর তারা লাশটা গাড়িতে ওঠায়, তারপর ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো। এখানে বলা বাহুল্য যে ড্রাইভার সম্পূর্ণ একা সামনে ছিল আর প্যাসেঞ্জার ছিল পিছনে, অর্থাৎ প্যাসেঞ্জার লাশের সাথে ছিল। একটু দূরে যাওয়ার পর গাড়ির প্যাসেঞ্জার গাড়ি থামাতে বলে। তারা সবাই ড্রাইভারকে দেখে চা নাস্তা খেয়ে আসবে। ড্রাইভারকে দেখে তারা চা নাস্তা খেতে গেল। তখন আনুমানিক 1টা। ড্রাইভার অ্যাম্বুলেন্স নিয়ে রাস্তার পাশে অপেক্ষা করতে লাগলো, কিন্তু 1 ঘন্টা হয়ে গেল, প্যাসেঞ্জারদের আসার কোনো খবর নেই। তখন রাত আনুমানিক 2টা। রাস্তার কোনো যানবাহন নেই, নাই কোনো আলো, শুধুমাত্র ড্রাইভার অ্যাম্বুলেন্সে বসে আছে আর তার সাথে আছে একটি লাশ। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ পেছন থেকে ড্রাইভারকে কেউ একজন ডাক দিল। ড্রাইভার মনে করলো প্যাসেঞ্জার চা নাস্তা করে চলে এসেছে। ড্রাইভার কারো গাড়িতে ওঠার শব্দ পেল। ড্রাইভার মনে করলো যে প্যাসেঞ্জার গাড়িতে উঠছে, তাই ড্রাইভার পেছনে ফিরে তাকালো। পেছনে তাকিয়ে সে যা দেখল তা দেখার জন্য সম্পূর্ণ অপ্রস্তুত ছিল সে সেই মুহূর্তে। সে দেখল লাশটি বসে রয়েছে আর তার দিকে বড় বড় লাল 2 চোখ করে চেয়ে রয়েছে। এই দৃশ্য দেখে সে এতই ভয় পেল যে গাড়ি ব্যাক করে আবার গড়িপুরের দিকে পাগলের মতো চালাতে লাগলো। এভাবে কিছুক্ষণ চালানোর পরে সে লাশটা তার পাশের সিটে আবিষ্কার করল। দৃশ্য দেখার পর তার ভয় আরও বেড়ে যায় এবং সে লাশটি তার সাথে কথা বলা শুরু করল। সে ভয়ে আরও স্পিড বাড়িয়ে গাড়ি চালাতে শুরু করল। এক পর্যায়ে সে গৌরীপুর হাসপাতালে পৌঁছে যায়। তারপর তার সহকর্মীরা তাকে গাড়িতে সেন্সলেস অবস্থায় পায়। তারপর তার সহকর্মীরা তার জ্ঞান ফেরান। তারপর কি হয়েছিল তাকে নিয়ে জিজ্ঞেস করা হলে সে আবোল তাবোল বলা শুরু করে, অর্থাৎ সে সম্পূর্ণরূপে পাগল হয়ে গিয়েছিল। সে তার সহকর্মীদেরকেও বিশ্বাস করছিল না। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা হলো, তার সহকর্মীরা সেই গাড়িতে কোনো লাশ খুঁজে পায়নি, কিন্তু ড্রাইভারের সিটের পাশের সিটে এবং পেছনের সিটে অনেক রক্ত পড়ে থাকতে দেখা গেছে। এই ঘটনাটি ঘটেছে আজ থেকে 5 মাস আগেই। এই ঘটনাটি এতদিন আমরা জানতে পারিনি, কারণ সেই ড্রাইভার, অর্থাৎ যার সাথে এই ঘটনাটি ঘটেছিল, সেই ড্রাইভার 4.5 মাস পাগলের মতো ছিল। তাকে অনেক চিকিৎসা করে সুস্থ করে তুললেও এখনও মাঝে মাঝে তিনি পাগলের মতো আচরণ করেন। পরবর্তীতে আমরা তার সাথে দেখা করেছিলাম এবং অনুমতি নিয়েছিলাম ঘটনাটা ভূত এফএমে শেয়ার করার জন্য। তিনি তার জন্য সব ভূত এফএম লিসেনারদের দোয়া চেয়েছেন। এই ছিল ঘটনাটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমার কাছে রয়েছে ওরা অসংখ্য ঘটনা। আজকে আমাদের গেস্ট হয়ে রয়েছেন, সেই গেস্টরাও তাদের ঘটনা শোনাবেন। এর মধ্যে অনেক এসএমএসও চলে এসছে, সবই পড়া হবে। তবে তার আগে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি। স্টে টিউনড ভূত এফএমের 89.8 এফএমে। শুনছেন সবসময় ভিড়ে ফুর্তি, চলছে ভূত এফএম রেডিও ফুর্তিতে। আমি রাসেল আছি, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, যারা একটু পরে তাদের ঘটনা শোনাবেন। এর মধ্যে আপনাদের এসএমএসও দেখতে পাচ্ছি। সাব্বির আমাকে লিখেছেন, হাই রাসেল ভাই, হাউ আর ইউ? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। আমাকে লিখেছেন, রাসেল ভাই, ময়মনসিংহ থেকে আমার এসএমএস কেন পড়া হয় না? আপনার নামটা কি ভাই? আমাকে লিখেছেন, নিউ ফ্রেন্ড ওয়েলকাম। আমাকে মোহাম্মদ আলামিন শরীফ আমাকে লিখেছেন এবং সাগর এবং আখি আমাদের এসএমএস করেছেন মাদারটেক ঢাকা থেকে, এবং তারা দুজনেই ভূত এফএম শুনছেন এবং তারা লিখেছেন যে উই লাভ ভূত এফএম। আমাকে শুভ্রতা এসএমএস করেছেন লক্ষ্মীপুর থেকে এবং অনেক দিন পরে তিনি একা শুনছেন। জুবায়ের আমাকে এসএমএস করেছেন, রোদ হোক অথবা বৃষ্টি হোক, ডোন্ট স্টপ। আমি বলবো ডোন্ট স্টপ, ডোন্ট স্টপ। আমাকে চিকনি এসএমএস করেছেন, এসএমএস করে বলেছেন, ভাইয়া ঘটনাটা খুব জোশ হয়েছে, চরম হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। জাবেদ আমাকে লিখেছেন, চিটাগং ভাইয়া আমার আজ মজা লাগছে, ওকে। এবং আমাকে উশান এসএমএস করেছেন আমাকে আর কি এসএমএস করেছেন আমাকে মানুষ জোস লাগছে, মানুষ আমাকে জানিয়েছেন সেটা। আমাকে এসএমএস করেছেন জাসনাম, এসএমএস করেছেন আনা মিনিটিং থেকে, তারা এসএমএস করেছেন। তারা সবাই আমাদের সাথে রয়েছেন। আসাদ এবং তমা আমাদের এসএমএস করেছেন। আরও অনেকে এসএমএস করেছেন, তাদের এসএমএস এক এক করে পড়ব। আমাকে এসএমএস করেছেন মেহেদি অনেকগুলো, মিরপুর 12 থেকে, এবং তিনি বলছেন যে তিনি 100টা নাকি এসএমএস করেছেন, 100টা এসএমএস তিনি করেননি। মিম এবং পিয়া তারা এসএমএস করেছেন আমাদেরকে। যারা এইমাত্র জয়েন করেন তাদেরকে বলি যে ভূত এফএম এসএমএস করতে হলে আপনি আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUTE শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছে আমাদের প্রথম গেস্টের কাছে, যিনি ঢাকা থেকে আসেননি, যিনি এসছেন নরসিংদী থেকে। তবে নরসিংদী থেকে আসলেও তিনি দেশের বাইরে ছিলেন দীর্ঘদিন এবং দেশের বাইরে বাংলাদেশের ছুটিতে এসছেন নরসিংদীতে, এবং তারপরেও তিনি তার সময় বের করে আজকে আমাদের এখানে এসছেন। সুতরাং তাকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে স্টুডিও পর্যন্ত আসার জন্য। অনেকে তো আসতেই চান না, কিন্তু আপনি আসতে চেয়েছেন এবং আসতে পেরেছেন ফাইনালি। সো থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা বলবেন প্লিজ। নরসিংদী। সর্বপ্রথমে থ্যাঙ্কস ভাই। মোস্ট ওয়েলকাম। আপনি কোথায় থাকেন এমনিতে? এমনিতে আমার বাড়ি হচ্ছে নরসিংদী, বাট আমি বাইরে থাকি, সৌদি আরবিয়াতে।
ওকে, দাম্মান সিটিতে। সো আমরা সেখানকার ঘটনা শুনবো, আগে বাংলাদেশের ঘটনা দিয়ে শুরু করি, রাইট? ওকে, ফাইন। আমি যেটা মেইল করেছিলাম সেটাই বলছি। শিওর। ঘটনা হচ্ছে রাসেল ভাই 2006 এটা হচ্ছে আমার বন্ধু রাসেলের ঘটনা। ও ছোট বোন, খালাতো বোন, নাম পপি, ওর ঘটনা। তো 2006-এ ওই পপির সাথে একটা ছেলের অ্যাফেয়ার হয় ফোনের মাধ্যমে। তারপরে ওই 2006-ই বাসা থেকে চলে যায় তারা, না বলে কাউকে। যাওয়ার পরে প্রায় দীর্ঘদিন 18 মাসের মতো কোনো খোঁজখবর ছিল না। তো বাসার সবাই এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিল, কারণ কোনো খোঁজখবর নাই, অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। তারপরে দীর্ঘ 18 মাস পরে হঠাৎ করে আমার ওই বন্ধু রাসেলের মোবাইল একটা ফোন আসে। তো ফোনের মাধ্যমে ওপাশ থেকে একটা কণ্ঠ জিজ্ঞেস করে যে আপনি কি পপি নামে কাউকে চিনেন? তো রাসেল কিছুটা হতবাক হয় এই কারণে যে এতদিন পরে এই লোকের পরিচয় জানে না। সে বলল যে হ্যাঁ চিনি, আমার বোন লাগে। কেন, কোনো প্রবলেম? তো ওপার থেকে বলল যে আপনাকে একটু আসতে হবে। তো বলল কোথায় আসতে হবে? তো উনি তারপরে ফোনে একটা থানার অ্যাড্রেস দিলেন। আচ্ছা, তো থানার অ্যাড্রেস দেয়া হলো, এটা হচ্ছে আপনার নর্থ বেঙ্গলের লাস্টে একদম বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের কালকাছি আর কি, বাংলাদেশ ইন্ডিয়ার। তো ওখানে অ্যাড্রেস লেখা হলো, উনি ফোনটা কেটে দিবেন। তো রাসেল যেহেতু এতদিন পরে বোনের একটা সন্ধান পেয়েছে বা খবর পাওয়া গেছে, সেজন্য খুব তড়িঘড়ি করে ছোট ভাইকে নিয়ে গাড়ি নিয়ে রওনা হলো, আচ্ছা, ওই ঠিকানা মতো পৌঁছানোর জন্য। দীর্ঘ 16 ঘন্টা জার্নি পর ওই থানার অ্যাড্রেসে যায় পৌঁছা হলো। আমি এখানে রাস্তাবায় থানার নাম উল্লেখ করছি না, শিওর, নো প্রবলেম। পৌঁছানোর পর এসপি সাহেব রাসেলকে বলল যে একটা আইডি কার্ড দেখিয়ে বলল এটা কি আপনার বোন? তো রাসেল বলল যে হ্যাঁ, এটাই তো আমার বোনের আইডি। বলল আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে একটু আসতে হবে। কোথায়? আপনি আসেন, বুঝতে পারবেন। আমার বন্ধুকে নিয়ে গাড়ি করে সে মর্গে গেল, হসপিটাল মর্গে। যাওয়ার পরে তো একটা সাদা কাপড়ে ঢাকা লাশের দিকে দেখিয়ে বললেন, দেখেন চিনতে পারেন কিনা। তো রাসেল কিছুটা হতভঙ্গ হয়ে গেল এই কারণে যে এমন ধরনের পরিস্থিতি হবে বা এমন একটা জায়গায় যেতে হবে সেটা তার ভাবনার বাইরে ছিল। তো অনেক কিছু মানে তার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল যে এগুলো কি হচ্ছে। যাই হোক, তারপরে সে আস্তে করে লাশের পাশে যায় আর কি দেখার জন্য। কিন্তু সর্বপ্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তীব্র মাংস পচা গন্ধ লাশের কাছ থেকে বের হচ্ছি। তো যাই হোক, মানে ওর কথা হচ্ছে যে এটা যে আমার বোন সেটা আমার কনফার্ম হতে হবে, এতদিন খোঁজ খবর ছিল না। তারপরে সে আস্তে করে সাদা কাপড়টা মুখের সাইড থেকে সরে গেল। সরে যাওয়ার পরে যেটা দেখে সেটা আর কি তার কল্পনার বাইরে ছিল, কারণ যেই ফেসটা সে দেখে সেই ফেসটা মানুষের ফেস ছিল না। আচ্ছা, এত ভয়ঙ্কর ছিল যে মানে বলা বাহুল্য একজন মানুষের ফেস এমন হতে পারে আসলে সচরাচর আমরা দেখিনি। কারণটা হচ্ছে এসপি সাহেব বললেন যে দেখেন চিনতে পারেন কিনা, বিকজ এটা 4 দিন যাবৎ পুকুরে ডুবানো ছিল। আমরা গতকালকে এটা উদ্ধার করি লাশটা। তো উদ্ধার করার পরে লাশের মধ্য থেকে আমরা ইনকোয়ারি করে খুঁজে আপনার এই আইডি কার্ডটা পাওয়া যায় আর কি, পপির, যেটার ওপরে আপনার নাম এবং নাম্বার লেখা ছিল, যার কারণে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করি। তো আমার বন্ধু মানে খুব ও আর কি হাত দিয়ে এদিকে সেদিকে নেড়েচেড়ে আর কি দেখার মানে চিনার চেষ্টা করে। তো চিনার চেষ্টা করে দেখল যে হঠাৎ করে মনে পড়ল যে পপির মুখের বাম পাশের নিচে একটা তিল ছিল। তো তিলটা দেখে সে কনফার্ম হলো না এটি আমার বোন পপি। তো সে কনফার্ম হয়ে বলল যে এসপি সাহেব, যেটা আমার বোন পপি। সো ঠিক আছে সাহেব, তারপরে বললেন যে ঠিক আছে, তো আপনার একটু থানায় যেতে হবে, যে একটা কেস করতে হবে, কেস করে তারপর আপনি লাশ নিয়ে চলে যাবেন। তো যাই হোক, সাহেবের কথা মোতাবেক থানায় গিয়ে কেস করে লাশ নিয়ে রওনা হওয়ার চিন্তাভাবনা করছিল। এর মধ্যে সবচেয়ে বড় যে প্রবলেম, যে ওই লাশটার অতি বিকৃত হয়ে যাওয়ার কারণে এবং মাংস পচার গন্ধের কারণে একটা কফিনের ব্যবস্থা করা হলো। বিকজ কফিন ছাড়া এটা নিয়ে যাওয়া সম্ভব না, এত গন্ধ সব ছিল। কারণে 4 দিনের মতো একটা লাশ ঢুকে থাকলে কি কেমন হয় সেটা আপনারা লিসেনাররা আপনারাই বলতে পারবেন, আপনারা ভাবতে পারেন। দেন লাশটা নিয়ে অবশেষে রওনা করা হলো নরসিংদীর উদ্দেশ্যে। দীর্ঘ 16 ঘন্টা জার্নির পরে বাসায় এসে পৌঁছলো। তো বাসায় আসার পরে সবাই মানে বাসার মধ্যে একটা কান্নার রোপ পড়ে নামো। এতদিন পরে মেয়ের খোঁজ পাওয়া গেছে কিন্তু সেটা জীবিত ফিরে আসেনি সেই জন্যে। এনিওয়ে, তারপরে সবাই দেখার জন্য চেষ্টা করছিল, বাট তীব্র মাংস পচার গন্ধের কারণে কেউ কাছে যেতে পারছিল না। তো তো যেহেতু অনেক সময় পার হয়ে গেছে অলরেডি, মানে 5 দিন চলে গেছে, সেই জন্যে সবাই বলল তাড়াতাড়ি করে এটা দাফন করার ব্যবস্থা করা উচিত। তো দাফন করার জন্যে জানাজা করা উচিত। তো জানাজা করা হলো ঠিক এভাবে
যে লাশটা অনেক দূরে রেখে তারপরে সবাই জানাজা, বিকজ গন্ধের কারণে তাহেরাও যাচ্ছিল না, রাইট? তারপরে জানাজা করার পরে যখন কবরে নামানোর সময় হলো, তখন আসলে কেউ সাহস করছিল না। আর গন্ধেরও একটা কারণ ছিল, যার কারণে রাসেল নিজে নেমেই, আমার বন্ধু নিজে নেমেই কবরে নেমে লাশটা আচ্ছা, তারপর দাফন কাজ শেষ করা হলো। শেষ করার পরে সবাই বাড়ি চলে আসলো। বাসায় সবাই কান্নাকাটি করছিল, এমন একটা অবস্থা। তো হঠাৎ করে একটা নোটিস করলো সবাই যে মাংস পচা গন্ধটা যাচ্ছিল না, মানে লাশ দাফন হয়ে গেছে, সবকিছু শেষ, তারপরেও গন্ধটা হয়, তীব্র গন্ধটা এখনও তীব্র অবস্থায় আছে। তো এটা নিয়ে বাড়ির সবাই একটু বিব্রত অবস্থায় আছে যে ঘটনা কি, এমন হচ্ছে কেন। তো রাসেল তখন মনে করলো, হয়তো তখন মনে করলো যে কফিনটা যে নিয়ে আসা হয়েছে, কারণ আমাদের মুসলমানদের তো কফিন সহ তো দেওয়া হয় না, তো কফিনটা নিয়ে আসা হয়েছে, হয়তো এটার জন্যই গন্ধটা ছড়াচ্ছে, যেহেতু কফিনের মধ্যে অনেকক্ষণ ধরে লাশটা ছিল। হ্যাঁ, লাশটা থাকার কারণে ওটার মধ্যে পানি লাগতেই পারে, এখন তো পুকুরে ডোবা লাশ ছিল। দেন সে ভাবল যে এই লাশটা আমি তাড়াতাড়ি করে নদীতে ভাসিয়ে দিই, তাহলে কি হবে, গন্ধটা হয়তো চলে যাবে। কফিনটা তো নদীটা রাসেলদের বাসা থেকে 2 থেকে 250 মিটার দূরে হবে আর কি। তো ভাবলো যে এটা ভাসিয়ে দিলেই তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে, একটা স্বস্তির ভাব আসবে। তো কফিনটা একাই টায় না, তখন রাত 11:40-50 এমন হবে আর কি। তো যেহেতু কাছেই, কাউকে না দেখে রাসেল কফিনটা টেনে ওই নদীর ঘাটের ওখানে নিয়ে গেল, নিয়ে যেয়ে তারপরে শেষ যে ধাপটা আছে সিঁড়িতে, ওখানে দাঁড়িয়ে লাশটা পানিতে নামালো। নামানোর পরে যে প্রবলেমটা হচ্ছিল, প্রচুর কচুরিপানা ছিল নদীতে, যার কারণে কফিনটা ভাসছিল বাট সরে যাচ্ছিল না। যার কারণে সে ভাবলো যে এখানে যদি আমি কফিনটা রেখে যাই, তাহলে তো মানুষ, অন্য কেউ আসলে এটা দেখলে আটমিকভাবে যে কোনো মানুষ, নর্মাল যা মানুষ আছে, তাদেরকে ভয় পেতে পারে, কোনো প্রবলেমও হতে পারে। তখন সে কোনো কিছু আগে পিছু কিছু না ভেবেই সে কফিনটা ভাসানোর জন্য ভাবলো যে আমি একটু নদীতে ভাসায় দিই, একটু নিজে পানিতে নেমে নদীতে ভাসায় দিই। ভাসায় দিলে হয়তো বা মানুষের জন্য ভালোভাবে কেউ ভয়টা পাবে না। তো সে নেমে ওই কফিনটা ধরে সাঁতরিয়ে কিছুটা নদীর ভিতরে গেল, মধ্যস্থলে যাওয়ার পর মনে হলো যে না, এখন কফিনটা ভেসে যাবে আর কি। তখন সে কফিনটা ছেড়ে দিয়ে রিটার্ন আসার জন্য সাঁতার দিচ্ছিল আর কি। তো হঠাৎ করে যে প্রবলেমটা হলো সেটা হচ্ছে যে একটা কণ্ঠস্বর কেন যে কানে এলো রাসেলের, কিন্তু হঠাৎ করে মানে একটু বোকা গেল যে এখান থেকে কণ্ঠস্বর আসবে কোত্থেকে। ভাবলাম না, হয়তো আমার মনের কোনো ভুল বা এমন কিছু আর কি। তো যখনই সে আবার রিটার্ন আসার জন্য সাঁতার শুরু করবে, তখনই একদম স্পষ্ট পপির কণ্ঠে তাকে বলল যে আমাকে রেখে ওই যাস। জাস্ট এই একটা শব্দ আসলো। আর রাসেলের বলে রাখা ভালো, যেহেতু পিটাপিটি ভাইবোন বোন ছিল, দ্যাটস হয় এই অবস্থা হয়েছে। তারপরে এটা শোনার পরে মানে একজন মানুষের, নর্মাল মানুষের কেমনে হতে পারে সেটা তো মনে করা যাবে। তারপর সে তাড়াতাড়ি যত মানে কেনে হোক আর অজ্ঞানে হোক কোনোরকম ঘাটে উঠল। ঘাটে ওঠার পরে উপরে এসে তখন মনে একটু সাহস জুগিয়ে পিছনে ফিরে তাকিয়ে বলল, হ্যাঁ এবার কে আসবি আস, সাহস থাক না সামনে আস, মনের ভয়টা কাটানোর জন্যে। যাই হোক, তারপরে বাসায় ফিরে আসলো রাসেল। বাসায় আসার পরে তো রাসেল ঘটনাটা শেয়ার করলো না, যেহেতু বাসার মধ্যে একটা অন্যরকম পরিবেশ চলছিল, প্লাস গন্ধটাও চলছিল। এখন বাসায় এসে নোটিস করলো যে না, বাসায় গন্ধটা তো এখনও সেই প্রকুর অবস্থায় আছে, তীব্র টেকার মতো আর কি। তো ভাবলো ঠিক আছে, হয়তোবা লাশটা যেখানে রাখা হয়েছিল ওখানে মাটিতে যে পানি পড়েছিল লাশের, হয়তোবা সেখান থেকে গন্ধ এখান থেকে আসছে। তো সকালবেলা উঠে অ্যাডভান্স রাসেল যেটা করলো যে ওই মাটিটা যেখানে পানি পড়েছিল সেখানে মাটিটা উল্টে, ভালো করে কোদাল দিয়ে উল্টে ব্লিচিং পাউডার দিয়ে বা যেভাবে যতটুকু করা যায় গন্ধ দূর করার জন্যে ঠিক ততটুকু করে রাখলো, যে না এখন আর গন্ধ লাগছে না, কারণ নাকি গন্ধ লাগছে না সে যে করছে কাজটা। তো যাই হোক, কাজটা শেষ করার পরে তো বাসায় আসলো। দুপুরের পরে সবাই বসে কথা বলছিল। তো এই সময় হঠাৎ করে গন্ধটা নাকে আসলো, মাংস পচা গন্ধটা, যেটা লাশের সাথে ছিল। তো হঠাৎ করে পাওয়ার কারণে এটা একা রাসেলই না, তাদের ফ্যামিলির সবাই সেটা পেল একসাথে। তো এটা পাওয়ার কারণে সবাই একটু চুপ হয়ে গেল যে এমন তো হওয়ার কথা না, এখন আর গন্ধ থাকার কথা না, প্লাস সকালেও ছিল না ক্লিন করার পরে। তো সবাই কেউ কিছু বলছে না, তখন একজন করে বলল যে হ্যাঁ, গন্ধ তো আমিও পাচ্ছি, সবাই গন্ধ পাচ্ছে, কিন্তু এটা হঠাৎ করে 1 থেকে 1.5 ঘন্টা পরে আমার বন্ধ হয়ে গেল গন্ধটা। তো মনে যে হয়তো বা এটা হলেও হতে পারে ভাবলো আর কি। আসলে কিন্তু তা ছিল, কারণ গন্ধটা দেখা গেছে 24 ঘন্টার মধ্যে 8-10 বার করে এমন হঠাৎ করে আসে এবং হঠাৎ করে চলে যায়। যাই হোক, রাসেল সন্ধ্যার দিকে বাসা থেকে বের হচ্ছিল। এর মধ্যে বলতে হয় যে পাশের বাসায় এক খালা মাম আছেন, যিনি হজ থেকে হজ করে ফিরেছেন। তো উনি রাসেলকে ডাকলেন যে রাসেল, শোনা জায়গা। তো রাসেল গেলে ওনাকে রাসেল খালামা বললেন রাসেলকে যে এই একটা কথা বলবি। জি খালামা বলেন, তুই কি কপির মাংস পচা গন্ধ পাস?
তো রাসেল এটা আশা করছিল না যে খালাম্মা জানে বা এই ধরনের, বা প্লাস তারা ফ্লাশ করছিল না, কারণ তার বোনের একটা ব্যাপার, আর এটা যত চাপায় রাখা যায়, বাট সেটা শুনে সে একটু বোকা হয়ে গেল আর কি। তো বলল যে খালাম্মা কি বললো আপনাকে, বললো তুই পাস কিনা, বলল যে হ্যাঁ খালাম্মা, আমরা তো ফ্যামিলির সবাই পাই এটা। বলল যে আচ্ছা ঠিক আছে। তো বলল খালাম্মা আপনি কি করে জানেন, বলল যে তুই এক কাজ করিস, সন্ধ্যার পরে বাইরে থাকিস না, রাতে যদি কোথা থেকে আসিস তার একটা ফ্রেন্ড নিয়ে আসিস বাসায় গিয়ে চলে যাওয়ার জন্য। তো বললো আচ্ছা ঠিক আছে। তো বললো খালাম্মা আপনি তো, মুখে এত কিছু জানা দরকার নেই, যেটা বললাম তোমাকে সেটাই করো, এর বেশি কিছু না। তো তারপর বেশ কিছুদিন রুটিন হয়ে গেল যে রাত্রে যদি বাসায় যায়, সাথে কেউ কাউকে নিয়ে আসে, সন্ধ্যার পরে কেউ বাসার বাইরে থাকে না, এমন করে 40 দিন 42 দিনের মতো যাওয়ার পরে একদিন রাতে একটা মানে ব্যাপার হলো, যেটার ব্যাখ্যা আর কি করা যায়নি, বা এখনো পর্যন্ত রাসেলও করতে পারেনি। রাসেল বসে গেমস খেলছিল, ভিডিও গেমস খুব পছন্দ করেও। তো গেমস খেলার সময় টিভিতে মগলা ছিল গেম ওভার করার জন্যে। তো হঠাৎ করে মনে হলো ওর ব্রেনটা হ্যাং হয়ে গেল। আচ্ছা, ব্রেন হ্যাং হয়ে গেলে যেমন হয় আর কি, কোনো সব কিছু স্তব্ধ হয়ে যায় থেকে এমন আর কি। তো খেয়াল করলো যে কোনো কিছু শব্দ নেই, সামনে টেলিভিশন গেমসের আওয়াজ হচ্ছে, সেই আওয়াজ তার কাছে তার কানে লাগতেছে না। 3টা বাসার পরে একটা তার কারখানা আছে, সেটার প্রচণ্ড আওয়াজ, সেটা তার কানে লাগতেছে না। মাথার উপরে ফ্যান ঘুরছে, সেটা কানে লাগছে না। কিন্তু বাহিরে পাতার শব্দ কানে আসতেছে শুধু, মানে শুধু এই শব্দটাই কানে আসতেছে। তো তার মনোযোগ ওদিকে চলে গেল যে কী ব্যাপার, শুধু পাতার শব্দ হচ্ছে কেন। তো সে গেমসটা রেখে আস্তে আস্তে উঠে দরজাটা খুলল। দরজা খোলার পরে খেয়াল করলো যে না, গাছপালা সব পাতা ঠিকই আছে, কোনো বাতাস নেই, কোনো কিছু নেই। এটা ভাবলো হয়তো আমার মনের ভুল ধারণা। তো যাই হোক, ভালো করে দেখার জন্য যখন ডান দিকে চাইল, ডান দিকে তাকানো পরে দেখা গেল যে এখানে উল্লেখ করা দরকার রাসেল ভাই, রাত তখন 2:30-3টা ছিল, এমন টাইম নাকি। তো দেখল যে নারকেল গাছের 2টা ডালার পাতা নড়াচড়া করতেছে। তো বলল ব্যাপার কি, এটা তো নড়াচড়া করতেছে। ভালো করে খেয়াল করে দেখল যে অন্য কোনো পাতা নড়ছে না, কোনো বাতাসও নেই। তাহলে এই 2টা পাতা কি করে নড়তেছে? এটা ভাবার সময় ঠিক ওই সময় ওই মাংস পচার গন্ধটা তীব্রভাবে নাকে লাগলো, যেটা লাশের সাথে ছিল। এটা নাকে লাগার সাথে সাথে সে একটু ভরকায় গেল যে ব্যাপার কেমন হচ্ছে কেন। এটা ভাবতে মানে এই গন্ধটা পাওয়ার পরেই খেয়াল করে দেখল যে এখন পাতার নড়াচড়াটা আস্তে আস্তে বাম দিকে যাচ্ছে। তো বাম দিকে যাচ্ছে, তো নড়াচড়া ওভাবেই হচ্ছে, মানে কিন্তু পুরো গাছ রাসেল ভাই কিন্তু নড়াচড়া করতেছে না, জাস্ট অল্প একটু জায়গা পাতা যেখান দিয়ে যাইতেছে, পাতাটা শুধু নড়তেছে। তো এটা দেখে ভালো করে খেয়াল করলো যে ঘটনা কি হচ্ছে। তো খেয়াল করতে গিয়ে দেখলো যে এটা আস্তে আস্তে বাম দিকে যখন আসলো, মধ্য অবস্থা যখন আসলো আর কি, গাছের চারিদিকে গাছপালা আর কি বাসার, এখন যখন বাম দিকে আসলো তখন এই নড়াচড়াটা অ্যাকচুয়ালি বাম সাইডে যখন আসছে তখন দেখলো যে এটা নড়াচড়া নাই, রীতিমতো তখন মানে গাছ ঝাঁকি দিচ্ছিল, আস্তে আস্তে বাড়ছিল আর কি ব্যাপারটা। তো যখন একদম বাম সাইডে চলে আসছে তখন দেখলো যে এভাবে ঝাঁকি দিতেছে, দেখেও ভয় পেয়ে গেল যে না, এটা তো তো মনের কিছু না। আর যেহেতু আমার নাকে যেটা আসতেছে সেটা সন্দেহজনক, কারণ ওই বন্ধুরা তো আগে ছিল না। তখন যে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে বাসায় গিয়ে রুমের নিজের খাটের মধ্যে গিয়ে যতটুকু পারতো আর কি সূরা কালাম পড়ে ঘুমানোর চেষ্টা করলো। তো তার পরের দিন ওই খালাম্মা আবার খবর পাঠালেন রাসেলকে ডেকে নিয়ে জিজ্ঞেস করতেছে, রাসেল একটা কথা বলি বাজান, কিছু মনে করো না। কি খালাম্মা বলেন? বলো যে তোমরা কাজ করো, এই ভাষাটা চেঞ্জ করে ফেলো, কারণ এই ভাষায় যদি তোমরা থাকো তাহলে তোমাদের ক্ষতি হবে। তো বলো কেন খালাম্মা, কোনো সমস্যা? বলো যে তোমাকে যা বলা হয়েছে ওটা করো, এর বেশি কিছু জানতে চেয়েও না। তো তার মানে মাসখানেক পরে তারা বাসা চেঞ্জ করে আর কি, রাসেলটা অন্য বাসা চলে যায়। তো অন্য বাসায় যাওয়ার পরে কিছু প্রবলেম হইতেছিল, যেমন যে রাসেলের ছোট বোনের হাজব্যান্ড একদিন বাসায় শুয়ে ঘুমিয়েছিল রাত্রেবেলা। সবগুলো মানে অনেক প্রবলেম হয়েছে রাসেল, আমি সবগুলো বলতে চাচ্ছি না, আমি জাস্ট একটা দিয়ে বলতে চাচ্ছি। তো সেটা হচ্ছে ওর হাজব্যান্ড একা শুয়েছিল, ভিতর থেকে দরজা লাগানো ছিল রুমের। তো রাতের বেলা হঠাৎ করে ওনার গলা চাপা দেওয়া হয়েছে আর কি, গলা চেপে ধরছে কেউ 2 হাতে। আচ্ছা, তো উনি অনেক চিৎকার চেঁচামেচি করেছেন নাকি সেটা তো আর কেউ বলতে পারবে না। তো সকালে উঠে সেটা শেয়ার করছেন ফ্যামিলি সবার সাথে, যে আমার রাতের বেলা তো আমার গলা চাপা দেওয়া হয়েছে। তো এটা কেউ বিলিভ করতেছে না যে রাতের বেলা গলা চাপা দিবে কে, কারণ দরজার ভিতর থেকে বন্ধ ছিল। সো ইট ইজ নট পসিবল কেউ যে বাইরে থেকে যে গলা চেপে আসবে। তখন এই কথা বলার সময় খেয়াল করে দেখা গেল তার গলার মধ্যে 10টা আঙ্গুলের দাগ রয়ে গেছে, একদম স্পষ্ট ছাপ এবং হাতের নখের দাগ সহ। সেটা আর কি মানে মেনে নেওয়ার মতো পরিস্থিতি ছিল না সবার। তো ভাবলো যে সবাই বলল যে না, এই আসলে প্রবলেমটা হচ্ছে, এটার একটা ব্যবস্থা নেওয়া দরকার। 5 জন মাওলানাকে ডাকা হলো, ওনারা আসলেন, ওনারা এসে কোরআন তেলাওয়াত করে মানে খতম করে দোয়া করে গেলেন। তারপরে আর কোনো প্রবলেম হয়নি। বাট আমার বন্ধু রাসেল ও বলল যে এখনও রাতের বেলা যখন একা থাকে তখন মনে হয় যে আশেপাশে তাও ফিল করে কেউ ওর আশেপাশে আসে। এখনও স্টিল এখনও আমাকে গত পরশুদিন বলছেন কথা।
এখনও ফিল করে ওর আশেপাশে কেউ আসে এবং ওকে কিছু বলতে চায়। বাট এটার কোনো প্রুফ নাই রাসেল ভাই, এটা কোনো প্রুফ নাই, বাট এটা বলে যে আমি ফিল করি সেটা। আর যে ঘটনা শেষ যেই ব্যথাটা সেটা হচ্ছে যে কেস করা হয়েছিল থানার মধ্যে, থানা থেকে এসপি সাহেব এমন রিপোর্ট করেছেন যে যেই পুকুরে পপির ডুবানো লাশ পাওয়া গেছে সেই পুকুরটা ওই ছেলেদের বাড়ির পুকুর, যেই ছেলের সাথে পপির অ্যাফেয়ার ছিল প্লাস চলে গিয়েছিল। আচ্ছা, তার মানে এটা হয়তো হতে পারে এরকম যে খুনের কোনো ঘটনা। হ্যাঁ, এখন উনি এরকম বৃত্তান্ত দিচ্ছেন যে ওই ছেলের বাড়ির পুকুর সেটা, এবং পপির লাশ পাওয়া যাওয়ার ৪-৫ দিন আগে থেকে তাদের ঘরের দরজা বন্ধ, তালা দেওয়া, আজও পর্যন্ত তালা হয়নি। এসপি সাহেব বললেন যে এটা তো বর্ডারের কাছে এরিয়া, আমরা সন্দেহ করছি যে ওনারা ইন্ডিয়া চলে গিয়েছে। সেটা কিন্তু ভাই এখনও আছে। তার মানে আমি বুঝতেই পারছি আপনি এগুলো বলছেন ঘটনাটা ঘটেছে এটা সত্যতা প্রমাণ করার জন্যে। ঠিক আছে, এবং থ্যাংক ইউ, আপনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, তারপর আমাদের সাথে এতক্ষণ ধরে একটা চমৎকার ঘটনা শেয়ার করলেন, আমার খুব পছন্দ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এসএমএস করেছেন মিতুল তেজগাঁও থেকে, এবং তিনি আমাদের তেজগাঁও কলেজ থেকে এসএমএস করেছেন। লিখেছেন, ভাইয়া আমার ফ্রেন্ডরা ছাদে বসে শুনছি ভূত এফএম, আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। আমার নাম মনির হোসেন খোকন, আমি পণ্ডিতগ্রাম নাটোর থেকে বলছি, এবং তিনি ক্লাস 9-এ পড়েন, একা ঘরে শুয়ে শুয়ে পড়তে শুনছেন, অনেক সাহসী বোঝা যাচ্ছে। মিরপুর থেকে লিখেছেন যে একটা এসএমএসও পড়ল না, আপনার এসএমএস পড়ে ফেলেছি। মান্নান আমাদের লিখেছেন মান্নান বাহাদুর বাবুল ধানমন্ডিতে তারা এসএমএস করেছেন আমাদেরকে, এবং তিনি বলছেন যে আমি আর কতবার এসএমএস করলে আপনি আমার এসএমএস পড়বেন, আপনি মনে হয় উত্তর পেয়ে গেছেন, আপনাকে এসএমএস আমি মানে অনেক আগেই আপনি আপনার এসএমএসটা আমি পড়ে ফেললাম। তো অনি চিটাগং থেকে লিখেছেন, ভাইয়া আমি আর বৃষ্টি সানি একসাথে ভূত এফএম শুনছি। আশরাফ লিখেছেন যে লাশটা যদি এতই বিকৃত ছিল তাহলে যে চেহারা বোনেরা যায় না, কিন্তু তিল দেখল কিভাবে। ঘটনাটা আমি আগে একবার শুনেছি, এবং যখন শুনেছিলাম তখন দেখলাম যে লাশটা বিকৃত হলে আপনার কি মনে হয় যে চোখ নাক মুখ এগুলো মানে কিছু অংশ বিকৃত হলেও তো চেনার জন্য যথেষ্ট হওয়ার কথা, কিন্তু তিলটা তো যে কোনো একটা অংশে থাকতে পারে, এবং সেখানে চেহারা দেখে চেনা যায়নি বলেই কিন্তু এরকম কোনো চিহ্ন খোঁজার প্রয়োজন হয়েছিল। কিন্তু উইশ ইউ অল দ্য বেস্ট, আপনি পুলিশ ডিপার্টমেন্ট এবং আপনি যদি মানে কি বলবো গোয়েন্দা বিভাগে কাজ করতে চান, খুব ভালো করবেন, বড় হয়ে এরকম কোনো একটা সিদ্ধান্ত আপনি নিতে পারেন। কিন্তু আমার খুব ভালো লাগলো, আপনার জন্য আমার মানে সব শুভকামনা থাকলো। আকাশ লিখেছেন, আকাশ ঘোষ আশুলিয়া থেকে, লাভ এফএম। রুবেল আমাদেরকে কোনাবাড়ি গাজীপুর থেকে এসএমএস করেছেন। টাকলা ভূত আমাদের এসএমএস করেছেন কেরানীগঞ্জ, থ্যাঙ্কস জানিয়েছেন আমাদের আজকের এই গেস্টকে। স্টোরি হান্টার আবর থেকে আমাদের হৃদয় খান আমাদেরকে নতুন আজকে জয়েন করেছেন, ওয়েলকাম। আমি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে কিছু এখানে বেশ কিছু রয়েছেন যারা এই ভূত এফএমের সঙ্গে রয়েছেন ভয় পাওয়ার জন্য, কিছু লিসনার রয়েছেন যারা দেখছেন যে দেখি জিনিসটা আসলে কি বলে এরা, এটা সত্যি না মিথ্যা। যদি সত্যিই প্রমাণ করতে পারি তাহলে যদি সত্যি হয় তাহলে তো খুব ভালো কথা, মিথ্যা কিনা দেখি। তো যদি আপনি মনে করে থাকেন যে মিথ্যা, তাহলে আপনার পক্ষে এই ভূত এফএমের মজা পাওয়াটা খুব মুশকিল। আমি সবসময় বলি যে আমরা চেষ্টা করি যে সেই সমস্ত গেস্টদের আনতে যারা সবসময় তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো বা তাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করেন। বাট আপনারা যখন মানে জেনে শুনেও কিন্তু আপনারা যখন কোনো হরর মুভি দেখেন তখন জানেনই যে এটা একটা বাড়ানো গল্প, তারপরেও সেই স্কিলটা দেখে অনেক মজা পান বা সেই মুভিটা দেখে অনেক এনজয় করেন, তখন মনে থাকে না যে এটা সত্যি না মিথ্যা। এনিওয়েজ, নো প্রবলেম, আমাদের কাছে আরও বেশ কিছু ঘটনা রয়েছে। যারা ঘটনা পাঠাতে চান তারা আমাদেরকে ইমেল করুন, লিখে ফেলুন bhutar@radio40.fm। আমাদের যারা এসএমএস করতে চান তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্যান্য যে কোনো নাম্বার থেকে আমাদের এসএমএস করতে পারেন। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। পক্ষে কথা বলতেই হবে, কারণ যারা আমাদের ঘটনা পাঠাচ্ছেন এবং যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তারা অনেক কষ্ট করে, তাদের আসলে কোনো দরকার নেই, তারপরেও তারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন এবং অনেক কষ্ট করে তারা ঘটনা পাঠান, সুতরাং তাদের পক্ষে আমাকে বলতেই হবে। তো আমরা পরবর্তীতে আরও কিছু এসএমএস যাব এবং পরবর্তী ঘটনায় যাব, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, কারণ মাসুম হাতে দেখিয়েছে এখানে আমার কোনো দোষ নেই। স্টুডেন্টিনা একমাই সুচিত, সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনি যদি আমাদের এসএমএস পাঠাতে চান তাহলে আপনারা এয়ারটেল নম্বর থেকে বা অন্য যে কোনো নম্বর থেকে টাইপ করুন SHOUT শাউট, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, এবং এখানে আমাদের একজন লয়ার উপস্থিত আছেন, রাইট? এবং যুক্তি তর্ক সব কিছু ছাড়া যে কোনো জিনিসকে মানে কি বলবো যে তিনি সত্যি বলে মেনে নেন না, মিথ্যা বলেও মেনে নেন না, তেমনই একজন মানুষ তিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে এরকম প্যারানর্মাল কিছু ঘটনা শোনানোর জন্য। সো তার কাছে আমরা চলে যাই। আপনার নামটা একটু বলবেন প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি সাবরিন সুলতানা বন্যা, এসেছি ঢাকার শামুরবাজার মধুবাগ থেকে। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা অ্যাকচুয়ালি আমার মানে গ্রামের বাড়ির ঘটনা। আমার গ্রাম মানে কুষ্টিয়া জেলার কোনো একটা গ্রামে। আচ্ছা।
তো ঘটনাটা ঘটেছে আমার কাজিনের ফ্রেন্ডের সাথে। তো আমার কাজিন, ওর নাম বর্ষা, আর ওর যে ফ্রেন্ডটা ওর নাম হচ্ছে রেখা। তো রেখা আর আমাদের বাড়ি পাশাপাশি। তো তখন ওরা ক্লাস 4 পাশ করে 5-এ মাত্র উঠেছে। তো সময়টা ছিল জানুয়ারি, নতুন ক্লাস। তো ওরা একটা টিচারের কাছে পড়তো খুব সকালে, সকাল 6টার সময় পড়তে যেত। তো একদিন সকালে, মানে শীতকাল, বাইরে অন্ধকারই আছে। তো রেখা শুয়েই ছিল, শুনল যে বর্ষা বাইরে থেকে ডাকছে। তো ভেবেছে হয়তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি উঠে বই খাতা নিয়ে বের হয়ে গেছে। তো দেখল যে বর্ষা ওকে ডেকে গেট দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। তো পিছন পিছন দৌড়াতে দৌড়াতে বের হলো। তো বর্ষার পেছন পেছন যাচ্ছে, বর্ষা আগে, রেখা পেছনে। মানে অনেক তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করেও সে বর্ষার নাগাল পাচ্ছে না। বর্ষা আগে আগেই হনহন করে হেঁটে চলে যাচ্ছে। তো ওরা যে টিচারের বাসায় যায় সেটা খুব বেশি একটা দূরে না, মানে 10 মিনিট বা 15 মিনিট গেলেই টিচারের বাসা পৌঁছে যায়। তো অনেকক্ষণ হাঁটার পরেও রেখা খেয়াল করলো যে টিচার বাসায় আসেনি। প্লাস ও দেখল যে ওরা অন্য একটা রাস্তায় চলে এসেছে হাঁটতে হাঁটতে। তো যেই রাস্তা দিয়ে এসেছে ওই রাস্তার আরেকটু সামনে গেলেই একটা বাগান, বাগানটার নাম হচ্ছে মদ্দা বাগান বলা হয়। তো ওই বাগান নিয়ে অনেক উল্টাপাল্টা ঘটনা বা প্যারানর্মাল অনেক ঘটনা শোনা যায়। তো এটা দেখে ও ভয় পেয়ে যায় যে সামনে কোন রাস্তায় চলে আসলাম, ছোট মানুষ। তো ও বর্ষাকে ডাকতে যায় যে আমরা তো ভুল রাস্তায় চলে এসেছি। তো ও যখন সামনে বর্ষাকে ডাকতে গেল, ও খেয়াল করলো যে বর্ষার কোমর থেকে উপর পর্যন্ত আছে, কিন্তু কোমরের নিচ থেকে, অর্থাৎ তার পা নেই। আচ্ছা, মানে জাস্ট কোমর পর্যন্ত আছে মানুষটা, নিচে আর কি, মানে ফ্রক পরো তো ফ্রকের নিচে পা নেই। আচ্ছা। তো এটা দেখে ও স্বাভাবিকভাবেই খুব ভয় পেয়ে যায় এবং ওই জায়গার উপরেই সে ফেইন্ট হয়ে যায়। তো তারপরে হয়তো আলো ফোটার পরে গাছি, যে রস সংগ্রহ করে এরকম একজন লোক এসে দেখে যে একটা মেয়ে পড়ে আছে। তো সে ওকে আর কি জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তো জ্ঞান ফেরার পরে অনেকক্ষণ পরে সে আর কি বলে যে এরকম পড়তে যাচ্ছিল, ঘটনাটা খুলে, এবং তাকে পরে বাসায় পৌঁছে দিয়ে যায় সেই গাছি লোকটা। তো আর যেটা সবচাইতে অবাক ব্যাপার, বর্ষা ওই সময় ঢাকায় ছিল, সে বাড়িতে ছিলই না, আমাদের বাসায় ছিল। এবং রেখা সেটা জানতো যে বর্ষা এখানে নেই, সে কয়েকদিন একা একাই পড়তে গেছে। কিন্তু যখন বর্ষা ওকে ডেকেছে তখন মাথাতেও আসে নেই যে বর্ষা গ্রামে নেই। তারপরেও সে গিয়েছিল। তারপরেও সে পেছন পেছন চলে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার। আমার কাছে বেশ কিছু এসএমএস অলরেডি চলে এসেছে। আমাকে মুরব্বী ফয়সাল লিখেছেন, জটিল লাগছে তার ঘটনা আজকে। বাঁধন, দোয়েল, পাপ্পু, সাগর, জয়, তারা সবাই একসঙ্গে আমাদের সাথে আছেন এবং তারা লালমাটিয়া থেকে সবাই একসাথে ছাদে পার্টিতে বসে ভূত এফএম শুনছেন। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। প্রভাত ঢাকা থেকে লিখেছেন যে আমি নতুন জয়েন করেছি, ওয়েলকাম ভূত এফএম, এবং আশা করছি যে রেগুলার আপনাকে পেয়ে যাব এখন থেকে। বুসা আমাদের এসএমএস করেছেন ফ্রম মামন সিং, তিনি লিখেছেন যে টুডে ইজ মাই বার্থডে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার হ্যাপি বার্থডে টু ইউ, এবং আশা করছি যে আপনার 9840-র মাধ্যমে আপনি আমাদের কেক পাঠিয়ে দিবেন। মিনহাজ লিখেছেন নাজিরা বাজার থেকে যে সালাম রাসেল ভাই, ওয়ালাইকুম সালাম। শরীফ আমাদের নোয়াখালী থেকে লিখেছেন যে আমার এসএমএস আপনি পড়েন, আমি বাসায় একা, ভয় লাগছে। কি বলেন, এতগুলো আমরা ভূত এফএম যারা শুনছি সবাই আপনার সঙ্গে রয়েছি, সো আপনার ভয়ের একেবারেই কোনো কারণ নেই। রিজো আমাদের চিটাগং থেকে, ময়মনসিং থেকে লিখেছেন যে আমি এবং আমার ওয়াইফ ফারজানার এক্সাম, তবুও আমরা একসাথে ভূত এফএম শুনছি, জটিল ভয় লাগছে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রভাত আমাদের ঢাকা থেকে লিখেছেন যে আমি নতুন জয়েন করেছি, ওয়েলকাম ভূত এফএম, এবং আশা করছি যে রেগুলার আপনাকে পেয়ে যাব এখন থেকে। বুসা আমাদের এসএমএস করেছেন ফ্রম মামন সিং, তিনি লিখেছেন যে টুডে ইজ মাই বার্থডে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার হ্যাপি বার্থডে টু ইউ, এবং আশা করছি যে আপনার 9840-র মাধ্যমে আপনি আমাদের কেক পাঠিয়ে দিবেন। মিনহাজ লিখেছেন নাজিরা বাজার থেকে যে সালাম রাসেল ভাই, ওয়ালাইকুম সালাম। শরীফ আমাদের নোয়াখালী থেকে লিখেছেন যে আমার এসএমএস আপনি পড়েন, আমি বাসায় একা, ভয় লাগছে। কি বলেন, এতগুলো আমরা ভূত এফএম যারা শুনছি সবাই আপনার সঙ্গে রয়েছি, সো আপনার ভয়ের একেবারেই কোনো কারণ নেই। রিজো আমাদের চিটাগং থেকে, ময়মনসিং থেকে লিখেছেন যে আমি এবং আমার ওয়াইফ ফারজানার এক্সাম, তবুও আমরা একসাথে ভূত এফএম শুনছি, জটিল ভয় লাগছে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রভাত আমাদের ঢাকা থেকে লিখেছেন যে আমি নতুন জয়েন করেছি, ওয়েলকাম ভূত এফএম, এবং আশা করছি যে রেগুলার আপনাকে পেয়ে যাব এখন থেকে। বুসা আমাদের এসএমএস করেছেন ফ্রম মামন সিং, তিনি লিখেছেন যে টুডে ইজ মাই বার্থডে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার হ্যাপি বার্থডে টু ইউ, এবং আশা করছি যে আপনার 9840-র মাধ্যমে আপনি আমাদের কেক পাঠিয়ে দিবেন। মিনহাজ লিখেছেন নাজিরা বাজার থেকে যে সালাম রাসেল ভাই, ওয়ালাইকুম সালাম। শরীফ আমাদের নোয়াখালী থেকে লিখেছেন যে আমার এসএমএস আপনি পড়েন, আমি বাসায় একা, ভয় লাগছে।
লাগছে। কি বলেন, এতগুলো আমরা ভূত এফএম যারা শুনছি সবাই আপনার সঙ্গে রয়েছি, সো আপনার ভয়ের একেবারেই কোনো কারণ নেই। রিজো আমাদের চিটাং থেকে, ময়মনসিং থেকে লিখেছেন যে আমি এবং আমার ওয়াইফ ফারজানার এক্সাম, তবু আমরা একসাথে ভূত এফএম শুনছি, জটিল ভয় লাগছে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রভাত আমাদের ঢাকা থেকে লিখেছেন যে আমি নতুন জয়েন করেছি, ওয়েলকাম ভূত এফএম, এবং আশা করছি যে রেগুলার আপনাকে পেয়ে যাবো এখন থেকে। বুসা আমাদের এসএমএস করেছেন ফ্রম ময়মনসিং, তিনি লিখেছেন যে টুডে ইজ মাই বার্থডে, সো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার হ্যাপি বার্থডে টু ইউ, এবং আশা করছি যে আপনার 9840 মাধ্যমে আপনি আমাদের কেক পাঠিয়ে দিবেন। মিনহাজ লিখেছেন নাজিরা বাজার থেকে যে সালাম রাসেল গানি, ওয়ালাইকুম সালাম। শরীফ আমাদের নোয়াখালী থেকে লিখেছেন যে আমার এসএমএস আপনি পড়েন, আমি বাসায় একা ভয় লাগছে। কি বলেন, এতগুলো আমরা ভূত এফএম যারা শুনছি সবাই আপনার সঙ্গে রয়েছি, সো আপনার ভয়ের একেবারেই কোনো কারণ নেই। রিজো আমাদের চিটাং থেকে, ময়মনসিং থেকে লিখেছেন যে আমি এবং আমার ওয়াইফ ফারজানার এক্সাম, তবু আমরা একসাথে ভূত এফএম শুনছি, জটিল ভয় লাগছে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রভাত আমাদের ঢাকা থেকে লিখেছেন যে আমি নতুন জয়েন করেছি, ওয়েলকাম ভূত এফএম, এবং আশা করছি যে রেগুলার আপনাকে পেয়ে যাবো এখন থেকে। বুসা আমাদের এসএমএস করেছেন ফ্রম ময়মনসিং, তিনি লিখেছেন যে টুডে ইজ মাই বার্থডে, সো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার হ্যাপি বার্থডে টু ইউ, এবং আশা করছি যে আপনার 9840 মাধ্যমে আপনি আমাদের কেক পাঠিয়ে দিবেন। শুধু নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে প্লিজ কেউ অনুরোধ করবেন না। প্লিজ কল মি। আপনার ঘটনা যদি সিলেক্টেড হয়, দেন আমরা অবশ্যই আপনাকে কল করব। টুইঙ্কল অ্যান্ড মুন ফ্রম ভৈরব আমাদের এসএমএস করেছেন, লিখেছেন ভাইয়া তোমার স্টোরি, যেই স্টোরিগুলো আজকে সেগুলোতে ভালো লাগছে, এবং আমাকে এসএমএস করেছেন রাসেল জামান। তিনি বলছেন যে এই টাইপের স্মেল অনেক ভয়ঙ্কর। হ্যাঁ, সত্যি, আপনি যদি হঠাৎ করে লাশ পচা গন্ধ পান বা এরকম ধরনের কোনো ঘটনা ঘটে যে আপনি কোনো একটা লাশ পচা গন্ধ পাচ্ছেন, আমি অবশ্য গন্ধটার সাথে মোটেও পরিচিত নেই, কিন্তু আমার যেটা মনে হয় যে যদি কোনোদিন পেয়ে যাই তাহলে হয়তো বুঝবো যে এই গন্ধটা আমার পরিচিত না, হয়তো এটা এরকম ধরনের কোনো ঘটনা, এরকম ধরনের কোনো কিছুর গন্ধ হতে পারে। আসিফ আমাদের এসএমএস করেছেন, তিনি ক্লাস 9-এ পড়েন, একা শুনছেন, তারপরে অনেক সাহসী, বুঝতে পারছি পড়াশোনা নেই আপনার, কালকে সকালে পড়তে হবে, কিন্তু আমাকে এসএমএস করেছেন আমাকে সুবর্ণা এসএমএস করেছেন, আমাকে দেখতে পাচ্ছি কামরান সহ আরও অনেকে। যাই হোক, আমরা আমাদের থার্ড গেস্টের কাছে যাব, এবং থার্ড গেস্ট ঢাকা থেকে না, তিনি এসেছেন সুদূর সিলেট থেকে, এবং সিলেট থেকে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন, এজন্য তাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে ঢাকায় আসার জন্য, এবং রাজি হয়েছেন এত কষ্ট করে। আজকে তিনি ঢাকায় এসেছেন এবং আমাদের মাঝে আছেন। আমাকে বলছিলেন যে একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় কিনা, আমি সেখানেও তাকে সেই ব্যবস্থাটাও করে দিতে পারিনি, সো আই এম রিয়েলি সরি, বাট এখন আমরা তার ঘটনা শুনবো। আপনার নামটা একটু প্লিজ বলবেন। হাই, আমি রেসলার মহাসিন, আমি সিলেট থেকে এসেছি। থ্যাঙ্কস আরজে ভাই আপনাকে। ইউ আর মোস্ট ওয়েলকাম। স্টোরি শুরু করি। জি প্লিজ। স্টোরিটা বেসিক্যালি আমার এক ফ্রেন্ডের, ও সিলেটেই থাকে। একবার ওর ফ্যামিলি নিয়ে ওর খালাদা বাসায় ঢাকায় যেতে চাচ্ছিল, তো ওদের নিজস্ব প্রাইভেট গাড়ি আছে, তো ওরা একদিন রাত 12টার দিকে রওনা দেয়। তো রাত 2টার দিকে, প্রায় 2টা বাজে, তখন তারা একটা হোটেলের সামনে আসে। তারা সবাই নামে হোটেল থেকে, গাড়ি থেকে নামে, তারপর সবাই খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে যায়। ড্রাইভারকেও বলে দেয় যে তুমি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ফোন দিয়ে চলে আসো। তো ড্রাইভার বলল যে ঠিক আছে, আপনারা ফোন দিয়ে আমি চলে আসবো। তো সবাই ফ্রেশ হওয়ার পর ড্রাইভারকে ফোন দিল। তো ড্রাইভার বলল যে ঠিক আছে, আমি আসতেছি, আপনারা দাঁড়ান। তো এরকম করে 10 মিনিট পর, 15 মিনিট, প্রায় আধা ঘন্টা চলে যায়, ড্রাইভার আসে না। আচ্ছা, তো বেশ কিছুক্ষণ পর ড্রাইভার আসার পরে ড্রাইভার কিন্তু অন্যরকম দেখাচ্ছিল। তো সবাই বলে তো সমস্যা, বলছে না কোনো সমস্যা নেই, চলেন। তো গাড়ি স্টার্ট দিল, তো আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, স্বাভাবিক যে গতি ওই গতিতে আস্তে আস্তে চালাচ্ছে। তো সব বলে যে এত আস্তে চালাচ্ছ কেন, এইভাবে গাড়ি চালাতে অনেক সময় লাগবে তোমার। তো কিছু বলছে না, কোনো কথাই বলছে না, ও নিজের মতো করে গাড়ি চালাই যাচ্ছে। তো হঠাৎ করে দেখা গেল যে একটা খুব জোরে একটা ধাক্কায় গাড়িটা থেমে গেল, খুব জোরে শব্দ হলো। তো সবাই কৌতূহলে বাইরে তাকালো, দেখলো যে বাইরে গাড়ির সামনেই একটার পাশে স্তূপ লাশের। তো সবাই কৌতূহলে গাড়ি থেকে নামার যেয়ে দেখলো যে চারিদিক ফাঁকা, গাড়ির সামনেও কিছু নেই। এখানে সবাই নামলো, কিন্তু ড্রাইভার নামেনি, সে গাড়িতেই বসছিল। তারপর আবার সবাই আসলো গাড়িতে, ড্রাইভার আবার গাড়ি স্টার্ট নেই, কিন্তু এইবার খুব জোরে গাড়ি চালাতে থাকে, 120-40, আরও জোরে গাড়ি চালাচ্ছে। সবাই বলে যে এত জোরে গাড়ি চালাচ্ছ কেন, তো অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু তাই এবার তার নিজের মতো তাড়াচ্ছে, কারো কথাই শুনছে না। তারপর যেটা হয় যে এখন সবাই দেখতে পায় যে গাড়ির সামনে সাদা কাপড় পরা কিছু লোক দৌড়াচ্ছে। সব বলে যে গাড়িটা এত জোরে চলছে এবং ড্রাইভার তো গতি আরও বাড়িয়েই চলছে, কিন্তু সাদা কাপড় লোক এর পরেও দৌড়াচ্ছে, গাড়ির চেয়েও এত গতি কিভাবে ওরা পেল। সবাইকে অবাক। তো ড্রাইভারকে বলে যে গাড়ি থামাও, আমরা ব্যাপারটা দেখি। ড্রাইভার কারো কথাই শুনছে না, গাড়ি চালিয়ে যাচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর আধা ঘন্টা পরে এইভাবে দৌড়াচ্ছি।
তারপরে হঠাৎ করে গাড়ির পিছনের চাকাটা পাঞ্চার হয়ে যায়। তবে তারা একটা হোটেলের প্রায় কাছাকাছি জায়গাটা পাঞ্চার হয়। তো সবাই গাড়ি থেকে নামার পরে কোনো রকমে ঠেলে হোটেলের সামনে নেয়। নেওয়ার পরে এখন ড্রাইভার বলে যে ঠিক আছে আপনার একটু দাঁড়ান, আমি একটু আসি। একথা বলে সে চলে যায়। তো এরপর যখন সে আসে সে প্রায় আধা ঘন্টা পরেই সে আসে। আসার পরে সবাই বলে যে কি আবার তুমি বললে যে আসতেছো, এত দেরি করলা কেন? বলে যে আমি দেরি করলাম, আপনারা আমাকে ফোন দিলেন, বলে 2 মিনিট পরে আসতেছি। বলে আমি 2 মিনিট পরে আসবো, কিন্তু আমি এসে দেখি আপনারা গাড়ি নিয়ে নাই। আর এখন 2 ঘন্টা 3 ঘন্টা পরে আসছেন, এসে বলতেছেন। তো সবাই বলে যে তুমি তো আমাদের সাথেই ছিলা। তো বলছে না, তো আমার আগে চলে গেছে। তারপরে যেটা হয় যে সবাই বলে যে ঠিক আছে তুমি গাড়ির চাকাটা ঠিক করো। তো ঠিক করার হঠাৎ করে সবাই লক্ষ্য করলো যে এটা সেই হোটেল যেখানে তারা প্রথমে নেমেছিল। মানে যেখান থেকে স্টার্ট করে নেমে চলেছিল এবং আবার স্টার্ট করেছিল সেই হোটেলটা। তো সবাই অবাক হয়, ততক্ষণে গাড়ির চাকাটাকে ঠিক করে নেয়। তখন এর মাঝখানে ফজরের আজান দিয়ে দেয়। তবে তারা রওনা হয়, কোনো সমস্যা হয় না রাস্তায়। ফজরের আজান দেওয়ার পরে তারা যাত্রা শুরু করে এবং ঢাকায় ঠিক সময়তে পৌঁছে। তো পৌঁছার পর যেটা হয়, ওদের খালার বাসায় যাওয়ার পর খালা বলে যে তোমাদের তো ফোনে পাই না, তোমরা বলে যে 12 তারিখে রওনা দিবা, কিন্তু তোমাদের তো ফোন করে পাচ্ছি না, আজকে 14 তারিখ, তোমরা আজকে আসছো, কাহিনী কি? তো ওরা বলল যে আমরা তো 12 তারিখে রওনা দিছি 12টার দিকে, তো আজকে 14 তারিখ। তো পরে সব কিছু দেখা গেল যে আসলে 14 তারিখ, কিন্তু মাঝখানে যে 2টা দিন কোথায় গেল এইটা তো আসলে কেউই বুঝতে পারল না। এই হচ্ছে আপনার কাহিনী। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে সবার এই ঘটনাটা অনেক বেশি ভালো লেগেছে, এবং আমারও অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আর সবচেয়ে বেশি থ্যাঙ্কস দেওয়া উচিত এই জন্য যে আপনি এত দূর থেকে এই পর্যন্ত এসেছেন। সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি যে এর পরবর্তীতেও যখন যদি নতুন কোনো ঘটনা পান তাহলে সেই ঘটনা নিয়ে আমাদের কাছে আসবেন। আমার কাছে বেশ কিছু SMS চলে এসেছে অলরেডি, এবং আমাকে SMS করেছেন ডক্টর রফিক নাইম, এবং আমাকে SMS করেছেন ফারহানা চট্টগ্রাম থেকে, বলছে শুনছেন, মজা লাগছে, এবং আমাকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি অধরা, এছাড়া আমাকে এমডি আতাউর SMS করেছেন, বোরহান SMS করেছেন, এবং বলছেন যে মোটামুটি ভালো হচ্ছে, মার্কস 79% অনলি, আশা করি 100% হবে। 100%-এর জন্য মনে হয় আমরা সারা জীবন দৌড়াতে থাকব। আমাদের কাছে আপনি 100% দেখার পরেও তারপরে আমরা 100% দৌড়াতেই থাকব, কিন্তু 100% যখন হয়ে যাবে তখন আসলে আর কোনো কিছু করার থাকবে না। নতুন কিছু আমাকে ঢাকা থেকে মেহেদি লিখেছেন যে রাসেল ভাই, আচ্ছা তুমি আমার SMS পড়ো না, আমি আপনার SMS কিন্তু পড়ে ফেলেছি, সেকেন্ড SMS, এবং সেকেন্ড SMSটা মাশাআল্লাহ পড়ে ফেলেছি। অল নিউ তমাল আমাকে লিখেছেন, পূজা, দুর্য, সবাই মিলে তারা একসাথে ভালো শুনছেন এবং আমাকে SMS করছেন। দেখতে পাচ্ছি রানাদীপ চট্টগ্রাম থেকে ভাইয়া, তিনিও আমাদের সাথে রয়েছেন। নাদিম আমাদের SMS করেছেন, এবং নাদিম এবং বৃষ্টি তারা একসাথে ভূত এফএম শুনছেন। সুজন, মিষ্টি, মিজান, জেসমিন সবাই একসাথে ভূত এফএম শুনছেন। আপনারা যারা শুনছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এত রাত পর্যন্ত তারা আমাদের সঙ্গে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা SMS পাঠাতে চাচ্ছেন নিয়মটি জানান, আপনারা বলি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। মৃদুল যাত্রাবাড়ি থেকে SMS করেছেন আমাদেরকে, তিনি বলছেন যে অনেকগুলো SMS পাঠিয়েছেন, হ্যাঁ দেখতে পাচ্ছি, তারপরও পড়তে পারিনি, আই এম রিয়েলি সরি। পারভেজ আমাদের SMS করেছেন, তিনি এবং তার ওয়াইফ মোরা একসঙ্গে শুনছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। নয়ন রাজশাহী থেকে SMS করেছেন, আলোকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অভিজিৎ এনাম মেডিকেল কলেজে কাল টার্ম এক্সাম, তারপরও তিনি ভূত এফএম শুনছেন। আপনার পরিচালনা করলে কিন্তু আমরা কোনোভাবেই দায়ী নই। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসব নতুন নতুন সব ঘটনা নিয়ে। সো কোথাও যাবেন না, ঘুমিয়ে পড়বেন না, রেডিও ফুর্তির সঙ্গে থাকুন। ফিরে আসছি একটু পরে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই। আর একটা বিরতির পরে ফিরে এলাম আবারও আমি আসল, এবং আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এই মুহূর্তেই নতুন আরও দুজন অতিথি আমাদেরকে জয়েন করেছেন, আর সেই সাথে আপনাদের নতুন অনেক SMS দেখতে পাচ্ছি, এবং সেই SMSগুলো পড়ে ফেলতে চাই। তবে তার আগে বলি যে আজকের শোটা অনেকের কাছে ভালো লাগছে, অনেকে বলছেন যে আজকে এপিসোডটা চরম হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। তারপরও আনফর্চুনেটলি কেউ যদি আজকের এই এপিসোডটা মিস করে ফেলেন তাহলে এই এপিসোডটা আপনি আবারও শুনতে পারবেন, এবং সেই জন্য আপনাকে এন রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। দেখবেন যে একের পর এক এপিসোডের অপশনগুলো আপনার কাছে চলে আসছে। যে এপিসোড আপনি মিস করেছেন বা যে এপিসোড আপনি আবারও শুনতে চান, সেই এপিসোডটি আপনি আবারও শুনতে পারবেন তার মাধ্যমে, এয়ারটেল এম রেডিওর মাধ্যমে। এবং সেই সাথে লিসনার্স ক্যান বি এডিট, আপনি এই যে কলার টিউনটা প্লে করা হচ্ছে, এই টিউনটা আপনি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে এই ভূত এফএম টিউনটা আপনি সেট করতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, ভূত এফএম এই টিউনটা আপনার মনে রাখতে হবে। টিউনের কোড ইজ 925।
বাই সেন্ডিং অ্যান এসএমএস, একটা এসএমএসের মাধ্যমে আপনি এটা অ্যাক্টিভেট করতে পারেন। সেই জন্য আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি, স্পেস দিয়ে আপনাকে কোডটা লিখতে হবে। কোডটা হচ্ছে 925 এবং পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। আমাদের সজল গুলশান থেকে লিখেছেন যে ভাইয়া আমার কাছে অনেক ঘটনা আছে, অনেক ভয়ঙ্কর এবং সেটা প্রমাণিত। আপনার জন্য সবচেয়ে ভালো যে বুদ্ধিটা আমি দেই সেটা হচ্ছে যে আপনি আমাদের ইমেল করে দিন সেই ঘটনাগুলো, এবং নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আপনি ইমেল করে দিবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূতfm, আমি স্পেলিং বলে দিচ্ছি BHOOTFMRADIO, ভূতfm। মিল্টন নরসিংদী থেকে এসএমএস করেছেন, নরসিংদী দাসপাড়া থেকে, যে হাউ আর ইউ রাসেল ভাই, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। এবং তিনি বলছেন যে আজকে তিনি তার এসএমএস পড়া হয়নি এবং সেজন্য হয়তো একটু মন খারাপ করছেন, বাট আই এম রিয়েলি সরি। এবং কি বলবো যে তিনি বলেছেন যে আমি সব ভুলে গেলেও ভূতfm শুনতে ভুল করি না, আর আপনাদের জন্যই আমি সারা সপ্তাহ ধরে আপনাদের জন্য একটা মানে ভূতfm সবচাইতে কীভাবে আপনাদের ভয় পাওয়ানো যায় সেই আয়োজন করি। সো আমার আসলে এখানে কিছু করার নেই, অনেকগুলো এসএমএস মিস হয়ে যায়। এসকে রনি প্রতিদিনই শরীর একড়া থেকে আমাদের এসএমএস করেন, প্রতি ভূতfmই, এবং তিনি আমাদের লিখেছেন একটু মন খারাপ তার আইপিএল, সাকিব এবং তামিম। আজকে তামিম খেলেননি, কালকে সাকিব খেলেননি, এজন্য মন খারাপ। আমার মনে হয় যে নেক্সট টাইম তারা ভালো মানে তারা নিশ্চয়ই ইনক্লুড করবেন দুজনকে, যেহেতু তামিমের টিম আজকে জিতেছে এবং সাকিবের টিম কালকে হেরে গেছে। আমি সাকিবের জন্য কালকে ওয়েট করেছিলাম, আজকে তামিমের জন্য ওয়েট করেছি, বাট সেরকম কিছু ঘটল না। যাই হোক, দেখা যাক কি হয়। আমাকে এছাড়া এসএমএস করেছেন সোহেল এবং লিটন মিরপুর থেকে। এছাড়াও আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি 3 ডিয়ার্স, হেলাল, মামুন এবং রাজীব স্যার এসএমএস করেছেন পাবনা থেকে, তারা তিনজন একসাথে ভূতfm শুনছেন। এছাড়াও আমাকে এসএমএস করেছেন শর্মি ঢাকা থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন হায়দার আব্বাস, তিনি এসএমএস করেছেন ধানমন্ডি থেকে। এছাড়াও দীপু আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি প্রিন্স সহ আরও অনেকে। তো যাই হোক, যারা এসএমএস পাঠাননি এখনও বা এসএমএস পাঠাতে চাচ্ছেন বলি, এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আজকে একজন স্টুডিওতে উপস্থিত হতে পারেনি, তার নাম আশফিয়া, তিনি আমাদের একটা ইমেল করেছেন একটা ঘটনা, সেই ঘটনাটা আমি যাচ্ছি, সেই ঘটনাটা আমি পড়ে শোনাতে চাই আপনাদেরকে। আশফিয়া লিখছেন, আমি যে ঘটনাগুলো লিখছি এগুলো আমার বাসায় ঘটে যাওয়া ঘটনা। আমরা এই বাসায় 2 বছর আগে আসি। বাসায় আসার কিছুদিন পর থেকে আমরা বুঝতে পারি এই বাসায় জিন বা অন্য কিছু আছে। আমাদের বাসায় আগে যারা ছিল তারা প্রত্যেকটা রুমে বিভিন্ন দোয়া লাগিয়ে রেখেছিল, এমনকি দরজার পেছনের দেয়ালে পেন্সিল দিয়ে অ্যারাবিকে সূরা লেখা ছিল, যা আমাদের কাছে একটু আজবই লেগেছিল। কিছুদিন পর আমার ভাবি রুমে একটি কালো ছায়া দেখতে পায়। পরের দিন ওই রুমে কেউ থাকে না, ভাইয়া ভাবি ঢাকার বাইরে গিয়েছিল। আমি ঠিক রাত 12টা হবে, তখন ওই রুমে যেয়ে চিন্তা করছি যে আসলেই কি এখানে কিছু আছে। হঠাৎ আমার সামনে দিয়ে দুটা পা হাঁটু পর্যন্ত লাফ দিয়ে আমার সামনে দিয়ে চলে গেল। মানুষের পায়ের মতো দেখতে ছিল সেই পাগুলো। সো আমি যারা শুনছেন তাদেরকেও বলবো যে এই মুহূর্তে আপনারা এরকম ঘরের মুচিতে কোনো কিছু আবিষ্কার করেন তাহলে একেবারে ঘাবড়ে যাবেন না, কারণ এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার জানার পরে আপনি এরকম ভুল কিছু দেখে ফেলতে পারেন। এরপর থেকে শুরু হয় কাহিনী। অনেক রাতে দেখতাম রান্নাঘরে কেউ রান্না করছে, কাছাকাছি গেলে কিছু নেই। রান্নাঘরে জীবন্ত মাছ রাখলে অনেক বিকট আওয়াজ হতো। এক পাতিল কাঁচা মাংস রাখলে অর্ধেক গায়েব হয়ে যায়। সকাল 10টার পর ওই রুমে অনেক আজব আওয়াজ হয় এবং পাতা দিয়ে বাটাবাটির আওয়াজ পাওয়া যায়। আওয়াজ বন্ধ হলে ওইখানে অসংখ্য সাদা মোমের গুঁড়া পাওয়া যায়, কিন্তু আমাদের বাসায় কোনো মোমের গুঁড়া যেই মুহূর্তে পাওয়া গিয়েছিল সেই মুহূর্তটা ছিল না। প্রায় রাতেই আমি আমার হাতে লোমশ কিছুর স্পর্শ অনুভব করি, যা অনেকটাই গরম। আশেপাশে কিছু দেখি না, গরম একটা স্পর্শ, কিন্তু আশেপাশে কিছুই দেখেন না। এসব ঘটনা ওই বাসায় ওঠার 3-4 মাসের মধ্যে ঘটে। কিছুদিন পর আমার ভাই রাতের স্বপ্নে দেখে 2টা জিন ওরা হাত টেনে বিছানা থেকে নামিয়ে ওর রুমের দরজার সামনে নিয়ে আসে এবং বলে ওরা 3 জন জিন এই বাসার পেছনের বারান্দায় থাকে এবং ওরা আমাদের কোনো ক্ষতি করবে না, কিন্তু এরা চায় না আমরা কোনো মিলাদ বা অন্য কিছু করি। এরপর আমার ভাই ঘুম থেকে উঠে দেখে ওর রুমের দরজার কাছেই পড়ে আছে। এটা শুনে ওই দিন আমরা চিন্তা করি যে এই বাসায় আসছি 4 মাস, কিন্তু কেউ কখনো বারান্দায় জেরে আমরা বসিনি বা ওই বারান্দায় আমাদের কখনো ইউজ করা হয়নি। কেন যেন এই বারান্দা আমাদের শান্তি লাগতো না। আরও অনেক কিছু এখনও ঘটছে এবং বাসাকে আমরা ছেড়ে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে সবার সাথে আমার এই ঘটনাটা শেয়ার করবেন। আমি শেয়ার করে ফেললাম। থ্যাংক ইউ আমাদের কষ্ট করে এই ঘটনাটা পাঠানোর জন্য। এর মধ্যে বেশ কিছু এসএমএস দেখতে পাচ্ছি। মনিকা আমাদের ঢাকা মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে প্রতিবার আমি অনেক এসএমএস করি কিন্তু আমার কখনো পড়া হয় না। আজকে আপনার প্রথম এসএমএস পড়া হয়ে গেছে। সম্পদ আমাদের এসএমএস করেছেন ওয়ারি গাকা থেকে এবং তিনি বলছেন যে তিনি এবং তার গার্লফ্রেন্ড তারা শুনছেন, সেরকম কিছু বোঝানোর চেষ্টা করেছেন। খান আমাদের এসএমএস করেছেন। মাহমুদ মাইমন সিং থেকে এসএমএস করেছেন, তিনি নিউলি ম্যারিড, নতুন বউকে নিয়ে ভূতfm শুনছেন। বাহ, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদেরকে অপুল নোয়াখালী থেকে এসএমএস করেছেন। আমাদেরকে
সুমন নিউ মার্কেট থেকে এসএমএস করেছেন। ভূত এফএম শুনছেন অনেক দিন, বাট এটা তার প্রথম এসএমএসটা আমি পড়ে ফেলেছি, থ্যাংক ইউ। থান্ডার বয় আমাদের এসএমএস করেছেন, থান্ডার রং, তিনি ভূত এফএমের নাম পেতনি এসম করতে হবে কেন ভাই, এরা সমস্যা কি? আর এছাড়াও আমাদের আরও অনেকেই, তন্ময় খুলনা থেকে এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রায়হান মিরপুর থেকে, রাফসান আমাদের এসএমএস করেছেন, মুন আমাদের এসএমএস করেছেন পটুয়াখালী থেকে। যাই হোক, যারা এসএমএস করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOA স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। এছাড়াও আমাদের ভূত এফএমের একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, যেখানে আপনারা আপনাদের ঘটনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ পাঠিয়ে দিতে পারেন। এবং আপনাদের ঘটনা যদি সত্যি সেরকম ভালো হয় তাহলে ডেফিনেটলি আপনি কল পাবেন, এবং আজকের অতিথিদের মতো আপনিও আমাদের এখানে এসে আপনার ঘটনা শেয়ার করতে পারবেন। সেই অ্যাড্রেসটা হচ্ছে bhutfm.rbs@gmail.com। আমি চলে যাব ঘটনায়। আমাদের প্রথম গেস্ট যিনি ছিলেন তার কাছে আবারও যাচ্ছি নতুন একটা ঘটনা শোনার জন্য। আপনার ঘটনা বলুন। এখন যে আমি ঘটনা শেয়ার করব সেটা হচ্ছে বাইরে ঘটা, KSA-তে, সৌদি আরবিয়াতে। আচ্ছা, ওখানে আমার জবটা হচ্ছে দাম্মাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওখানে আমি ট্যাক্সি ডিপার্টমেন্টে আছি। আচ্ছা, তো একদিন রাতে কি হয়েছে, তো আমাদেরকে বলা হলো যে আজকে ফ্লাইট ডিলে আছে, সো তোমরা একটু ওয়েট করো রাতের বেলা। আচ্ছা, তো রাতে অলরেডি 2টা বেজে গেছে, তো ভাবলাম যে একটু ব্যথা হওয়া যাক, মানে কি হওয়া যাক, একটু রেস্ট নিয়ে নিচ্ছেন। আমার সিটটা একটু নামিয়ে নিয়ে একটু চোখ বন্ধ করলাম, তো একটু তন্দ্রার মধ্যে এসেছিল আর কি। এমন হঠাৎ করে যে ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে পুরো গাড়িটা দিনটা ঝাঁকুনি দেওয়া হলো। ঝাঁকুনি মানে বোঝাতে গেলে এভাবে বলতে হয় যে যদি গাড়িটা কেউ পেছন থেকে ক্যানাল লাগিয়ে উপর থেকে ঝাঁকানো হয়, উপরে নিচে, ঠিক এভাবে আর কি। 2-3টা ঝাঁকি খাওয়ার পরে হঠাৎ করে মানে আমি স্তম্ভ হয়ে গেলাম আর কি, যে কি আর কি। তো তাড়াতাড়ি করে উঠলাম, উঠে গাড়ির থেকে নামলাম, নেমে তারপরে চারদিকে তাকালাম, কোনো মানুষজন দেখতে পারলাম না। তো ব্যাপারটা আসলে কি হয়েছে বোঝার চেষ্টা করছিলাম, তো তাড়াতাড়ি আর কি কাউকে কিছু না বলে গাড়িতে ঢুকে সো মানে ছোটোখাটো যা পারতাম আর কি, পরে নিজের মানে সেফটি করা যা লাগে আর কি করার চেষ্টা করলাম। যাই হোক, তারপরে ওই ঘটনাটা তার পরের দিন আমার যে ফ্রেন্ড ছিল, তাদের ড্রাইভার যারা ছিল, তাদের আমার কোম্পানির, তাদের সবার সাথে শেয়ার করলাম যে এমন ঘটনা কালকে রাত্রে আমার সাথে এমন হয়েছে। আচ্ছা, তারা আমাকে একটা ঘটনা বলল যে তোমার গাড়িটা যেখানে ছিল ওইখান থেকে একটা ঘটনা ঘটে গেছে দীর্ঘ তুমি আসার 4-5 বছর আগে। যেমন রাতের বেলা একজন পাকিস্তানি ড্রাইভার ওই জায়গাতেই গাড়ি রেখে রেস্ট করছিল। তো হঠাৎ করে দুজন সৌদি দেশে আর কি লম্বা টুপ পরে এসে ওরা গাড়িতে বসে বলছে যে চলো। তো ড্রাইভার ভালো হয়তোবা যে প্যাসেঞ্জার চলে আসছে, তো ওকে আমি তাহলে যাই, ড্রাইভ করি। তো ড্রাইভ করে কিছু দূর যাওয়ার পরে 40-45 কিলোমিটার যাওয়ার পরে তো হঠাৎ করে ডান পাশে যে বসা ছিল, কারণ ওখানে আমরা বাংলাদেশি ড্রাইভ করি, তো ডান পাশে যে বসা ছিল সৌদিয়ান, তার দিকে তাকিয়ে হঠাৎ করে একটা জিনিস নোটিস করলো, সেটা হচ্ছে যে উনি নিজের জিব্বাটা বের করে লম্বা করে পেট পর্যন্ত, নাভি পর্যন্ত নিয়ে আসছে এবং উপরে করছে, মানে একবার ওসামা করছে, তারপর নিচে নাভি পর্যন্ত ছাড়ছে আর তারপর আবার ভিতরে নিচ্ছে। তো এই ব্যাপারটা দেখে সে একটু মানে ভয় পেয়ে গেল, এটা কি আবার। তো উনি ভয় পেয়ে ভাবল যে আরেকজন পিছনে আছে, তো ওনার সাথে ব্যাপারটা বলি আর কি। তো ওনাদের যে ডিসকাশন ছিল সেটা কিন্তু আরবিতে। তো উনি পিছনে মানুষটাকে বলল যে ডাক্তো এটা কি হচ্ছে, সামনের জন সে কি করছে। তো এটা বলার পরে পিছনের জন বলল যে ও কি করছে, বলল যে হ্যাঁ ও জিব্বাটা এমনভাবে করছে। বলল যে ঠিক আছে, ওরটা না, তুমি আমারটা দেখো আমি কি করি। দেন ড্রাইভার পিছনে তাকানোর পরে যেটা দেখল সেটা আসলে কোনো মানুষ হলে সহ্য করা সম্ভব ছিল না, তার ড্রাইভারও পারেনি। সেটা হচ্ছে যে সে তার মাথাটা খুলে ডান হাতে নিল, আর সেই ডান হাত থেকে ঢিল দিয়ে বাম হাতে নিচ্ছে, যেমন আমরা ক্রিকেট বলকে করি ঠিক ওইভাবেই, আবার বাম হাত থেকে ঢিল দিয়ে ডান হাতে নিচ্ছে। এটা আসলে আমার মনে হয় কোনো হিউম্যান যদি দেখে, সেটা আসলে তখন এই ঘটনাটা আপনারা সবাই শুনেছেন, ওইখানেও সবাই শুনেছি না, সেটা পরে বলছি। তো এইটা করার পরে যখন এটা সে দেখল, তো ড্রাইভারটা নিজেকে কন্ট্রোল করতে পারেনি, গাড়িকেও কন্ট্রোল করতে পারেনি। সে একটা লম্বা লরি যেটা বলে আর কি, ট্রাকের মতো, ওটার পিছনে যে গাড়িটা মাইরা দেয়, অ্যাক্সিডেন্ট করে, মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়। তো এই ঘটনাটা জানা যায় অ্যাকচুয়ালি যখন হসপিটালে ওই ড্রাইভারটা দেখা করতে যায়। আচ্ছা, যে কি হয়েছে, অ্যাক্সিডেন্ট কি করে হলো, তখন সে ব্যাপারটা খুলে বলল যে ঠিক এভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। সো আমি এমন দেখেছি। তো সাথে সাথে ওই যারা দেখতে গিয়েছিল তাদের মধ্যে থেকে একজন ড্রাইভার বলল
যে ওদিন রাত্রে তোমার গাড়ির পিছনে আমার গাড়ি ছিল আর আমি তোমাকে খালি গাড়ি নিয়ে বের হয়ে যেতে দেখেছি। তুমি কিভাবে বলো যে তোমার গাড়িতে প্যাসেঞ্জার ছিল? 2 জন লোক ছিল। আচ্ছা, বলে যে আমার লোক ছিল, আমি ছাড়া বেরিয়েছিলে, খালি গাড়ি সিরিয়াল থেকে বেরিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তারপর সবাই বুঝতে পারলো আসলে যে এটা এখানে কোনো প্রবলেম আছে বা প্রবলেম ছিল বলেই এরকম হয়েছে। দেন 1 সপ্তাহ পরে ওই ড্রাইভারটা মারা যায়। কিছুদিন বেজেছিল, 1 সপ্তাহ মতো চিকিৎসাধীন ছিল, তারপরে মারা যায় কিং ফাহাদ মিলিটারি হসপিটালে। ওখানে 1 সপ্তাহ তার নার্স ছিল আর কি, 1 সপ্তাহ পরে সে মারা যায়। ওকে, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। এরপরেও আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু এসএমএস অলরেডি আমার কাছে চলে এসছে। আমাকে এসএমএস করেছেন আসিফ। ভাই, এসএমএসটি না পড়লে আর এসএমএস করব না। অনেকে অপু জামেল আজিমপুর থেকে লিখেছেন যে আমরা একসাথে ভুল শুনছি আমাদের ছাদে। মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, ভাই প্লিজ স্টোরিটা শুনতে চাই। তো যদি স্টোরিটা আমরা মনে হয় যে এই সপ্তাহে আমরা মানে এই মাসের কোন একটা সময় আমরা আপনাদেরকে শোনাতে পারবো। ইসমাইল পটুয়াখালী থেকে আমাদের এসএমএস করেছেন। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এখানে মুফাজ্জল এসএমএস করেছেন আমাদেরকে টাওয়ার ভূত যশোর ক্যান্টনমেন্ট থেকে। আসলে আমি আমার ফ্রেন্ড খালিদ ভূত অ্যান্ড তার গার্লফ্রেন্ড, তারা সবাই মিলে একসাথে সবাই মিলে তারা মনে হয় রিসেন্টলি বিয়ে করবেন আর কি। তো তিনি জানিয়েছেন এবং তাদেরকে উইশ করতে বলেছেন। উইশ ইউ অল দ্য বেস্ট। আশা করছি যে খুব মানে কি বলবো, ঠিকঠাকভাবে সব কিছু হবে এবং আপনাদের অনুষ্ঠানে আমরা দাওয়াত পাবো আর কি। ব্লাইন্ড এমস্টারডার 3 উইনারের নাম কি অ্যানাউন্স করা হয়ে গেছে? হ্যাঁ, সেদিন তো অ্যানাউন্স করা হয়ে গেছে, আপনি মিস করেছেন। প্রকাশ আমাদের এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে শিবলি শিব, এছাড়া আব্বাস আলী আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে। যাই হোক, আমরা সেকেন্ড আমাদের যে নতুন গেস্ট জয়েন করেছেন তার সাথে কথা বলি এবং তার ঘটনাটা আমরা শুনি। কি নাম আপনার? আমি আরিফ, মিরপুর থেকে এসেছি। মিরপুর থেকে এসেছেন, আপনার ঘটনাটাই চলে যায় আমরা একদম। এখানে আসার জন্য রাসেল ভাইকে স্পেশাল থ্যাঙ্কস, আর স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার নিজের সাথেই ঘটা। সেটি হলো যে গত বছর শেষের দিকে, মানে অক্টোবর মাসের শেষের দিকে ঘটনাটি ঘটেছে। আমি আমার এক ফ্রেন্ডের সাথে, ফ্রেন্ডের নাম আতাউর, আমি তার সঙ্গে যাই তার গ্রামের বাড়িতে বেড়াতে। তার গ্রামের বাড়ি হলো পটুয়াখালীতে। পটুয়াখালী থেকে বেশ কিছু দূরে, সেটি হবে প্রায় 12 কিলোমিটারের মতো ভেতরে একটি গ্রামে আমরা বেড়াতে যাই। তো সেখানে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে ছিল, বিয়ে উপলক্ষে আমরা গিয়েছিলাম। কিন্তু যেদিন আমরা গিয়ে ওখানে পৌঁছালাম তার পরের দিন ফ্রেন্ডদের বাড়িতে আমরা ছিলাম এবং সেখানে আমরা বিয়ে উপলক্ষে অনেক মজা করলাম। তো ফ্রেন্ডদের বাড়ির বর্ণনাটি একটু দিচ্ছি। সেটি হলো যে আমাদের ওই ফ্রেন্ড আতাউর, ওদের 2টো বাড়ি রয়েছে। একটি হলো যে নতুন বাড়ি, একটি হলো পুরাতন বাড়ি। পুরাতন বাড়িটা হলো যে ওদের বাড়ি প্রায় 3-4টা বাড়ি নদীতে ভেঙেছে। ভাঙার পরে ওরা ওই ভাঙা বাড়ি থেকে পরিবর্তন কেড়ে এসে প্রায় নদী থেকে 1 কিলোমিটার দূরে নতুন বাড়ি নতুন করে তুলেছে এবং সেখানে তারা থাকতে শুরু করেছে। আর ওই পুরাতন বাড়িটি এখন ওখানে রয়ে গেছে, কারণ ওদের ওখানে অনেক ফসলে জমি এবং ধান এবং বিভিন্ন চাষাবাদ করে, যার ফলে আপনার ওখানে যারা কৃষক রয়েছেন, চাষাবাদের জন্য যারা রয়েছেন, তারা কাজের লোকজন এই পুরাতন বাড়িতে থাকে। তো আমরা সারাদিন অনেক বিয়ে উপলক্ষে অনেক মজা করেছি, অনেক গল্প করেছি, অনেক ঘুরেছি। তো যখন বিকেল হলো আসর নামাজের পরপর সময় থেকে আমার ফ্রেন্ড বলল যে চল আমরা ঘুরে আসি, যে আমাদের পুরাতন বাড়িটা দেখে আসি, আর ওটি যেহেতু নদীর পাড়ে আমরা বিকেলে ওখানে ঘুরতে পারবো এবং ঘুরতে পারলে হয়তো বিকেলে নদী দেখলে আরও বেশি মজা লাগবে। তাই বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু নদীর পাড়ে বিকেলে ঘোরা এটি অবশ্যই একটি মানে মজার এবং অন্যরকম একটি মুহূর্তের ব্যাপার। তো আমরা দুজন রওনা দিলাম। আর ওখানে একটি কথা বলে রাখি যে নতুন বাড়ি থেকে যে পুরাতন বাড়ি প্রায় 1 কিলোমিটার দূরে এবং সেটি পায়ে হেঁটে যেতে হয়, কারণ ওখানে যাওয়ার মতো কোনো ভালো রাস্তা নেই এবং মধ্যখানে সাঁকো রয়েছে, খাল রয়েছে। তো আমরা দুজন মিলে বিকেলে রওনা দিয়েছি। রওনা দেওয়ার পর দুজন হেঁটে যাচ্ছি, মধ্যে ছোট দুটো খালের দুটো সাঁকো পার হয়ে আমরা প্রায় 35 থেকে 40 মিনিট হাঁটার পরে, যেহেতু 1 কিলোমিটার রাস্তা, হাঁটার পরে আমরা ওই বাড়িতে পৌঁছলাম। পৌঁছানোর পরে আমরা সবার সাথে কথাবার্তা বললাম, বিকেলের দিকে নদীর পাড়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়েও প্রায় 15 থেকে 20 মিনিট ওভার হয়ে গেছে। যে পরিবেশটা এমন ছিল যে মানে কিছু আলো কিছু অন্ধকার, পুরোপুরি অন্ধকার এখনো হয়নি। তো তখন আমার ফ্রেন্ড বলল যে আমাদের তো হেঁটে যেতে আরও প্রায় 25-30 মিনিট লাগবে, আমরা এখন রওনা দেই, অথবা অন্ধকার হয়ে গেলে, যেহেতু গ্রামের রাস্তা ওখানে কোনো আলো নেই এবং আশেপাশে কোনো বাড়িও নেই, কারণ নদীর পাড়ে যাদের বাড়ি ভেঙে গেছে তারা সবাই অন্য চলে গেছে, যাদের মানে ফসলে জমি রয়েছে তারাই কেবলমাত্র ওখানে থাকে। তাও সন্ধ্যার পরে দেখা যায় গ্রামের সবাই ঘুমিয়ে যায়, কিংবা যেহেতু ওখানে চাষাবাদ করে লোকজন। তো আমরা ঠিক আছে ওই ফ্রেন্ডের কথা অনুযায়ী আমরা রওনা দিলাম। তো ফ্রেন্ড আমাকে বলল যে এখান দিয়ে তো যাবি রাতের বেলা, তো ওখানে তো সাঁকো রয়েছে, সাঁকোগুলা পার হওয়াটা অনেক রিস্কি হবে, তো আমাদের কি করতে হবে, ঘুরে যেতে হবে, আমাদের এই বিলের মধ্যে দিয়ে ঘুরে যেতে হবে যদি আমরা ঠিকভাবে যেতে চাই, নতবা সাঁকো পার হওয়া যাবে না। আর আমরা যেহেতু সাধারণত খুব গ্রামে মানে যাতায়াত নেই, সেহেতু সাঁকো পার হওয়াটা আমাদের জন্য অনেক বেশি রিস্কি ছিল, দিনেই অনেক বেশি রিস্কি ছিল, রাতে সেটি কোনোভাবেই সম্ভব ছিল না। তো ফ্রেন্ডের কথা অনুযায়ী আমরা একটি বিলের মধ্যে দিয়ে রওনা করলাম। বিলটি হলো যে ওখানে চাষাবাদ করা হয়, ধান চাষ করা হয়। যেহেতু শীতকালের সময়টিতে ছিল যে ধান কাটা হয়ে গেছে, কিন্তু
কিন্তু ধানের যে গোড়াগুলো রয়েছে সে গোড়াগুলো তখনও মানে মাঠের মধ্যে ছিল। তো আমরা দুজন একেবারে মিলের মধ্যে হাঁটা শুরু করছি এবং আমাদের চোখ যতদূর যাচ্ছে যে দুপাশে যে কোনো বাড়ি ঘর কিংবা কোনো গাছপালা কিছুই নেই, শুধুমাত্র মানে মাঠ আর মাঠ। তো আমরা এভাবে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পরে স্বাভাবিক গতিতে হাঁটছি। হাঁটার পরে তো আরও একবার মাঠের মধ্যে চলে আসলাম। তখন দেখতে পেলাম যে আমাদের মানে গ্রামে যে জমির সীমানা দেওয়ার জন্য যে আইল থাকে, গ্রাম্য ভাষায় বলে, আইলের মতো কিছু টিলা রয়েছে, কিছু আইল রয়েছে, এখানে কিছু গাছপালা রয়েছে। মানে মনে হচ্ছে যে এখানে আগে কোনো ঘরবাড়ি ছিল, ঘরবাড়ি থাকার ফলে তারা চলে গেছে, কিন্তু গাছপালাগুলো এখানে রয়ে গেছে। আর এখানে বেশ 4টা থেকে 5টা বড় বড় তাল গাছ ছিল এবং তাল গাছগুলো এমন ছিল যে জোড়া জোড়া দুটো তাল গাছ, মধ্যখানে প্রায় 100 গাছের মতো দূরত্ব রয়েছে, আবার দুটো তাল গাছ এরকম ছিল। তো আমরা এই জায়গাটা দিয়ে আসছি, আসলে তখনও কিছু ভেতরের কোনো মনোভাব কিংবা কোনো কিছুর ভয় হতে পারে এমন কিছু আমাদের মনে ছিল না। আমরা স্বাভাবিকভাবে অন্যান্য গল্প করতে করতে আসছি। তখন ওখানে দেখতে পেলাম একটি কুকুর, মানে দো পা দিয়ে কুকুর যেভাবে বসে থাকে সেভাবে একটি কুকুর বসে আছে এবং কুকুরটার জিহ্বাটাও বের হয়ে আছে এবং সে হাঁপাচ্ছে। মনে হচ্ছে যে সে মানে অনেক পরিশ্রম করেছে কিংবা অনেক দৌড়িয়েছে। ওভাবে সে জিভ বের করে হাঁপাচ্ছে আর আমাদের দিকে তাকিয়ে আছে। যেহেতু মানে রাত হয়ে গেছে, তখন পুরোপুরি অন্ধকার না, আসলেও তার চোখগুলো জ্বলজ্বল করছে। তো আমার ফ্রেন্ড ভাবলো যে এখানে কুকুর আসার কারণ হতে পারে যে আশেপাশে তো কোনো গাছপালা নেই, তো কুকুরটা হয়তো বিলের মধ্যেই ছিল, ও এখানে এসে বসছে, যেহেতু সন্ধ্যা হয়েছে এখানে রাতে থাকবে, এমন থাকে স্বাভাবিকভাবে গ্রামে ঝোপঝাতে জঙ্গলের মধ্যে কুকুররা গিয়ে থাকে। তো আমরা ব্যাপারটাকে খুব বেশি সিরিয়াস মনে করলাম না, আমরা দুজনই হাঁটতে শুরু করলাম আবার। তো কিছু দূর হাঁটার পর আমরা পেছনে খেয়াল করলাম যে যেহেতু ধানের মানে গোড়াগুলো থাকার ফলে আমরা হাঁটাতে একটা শব্দ আসছিল যে ধানের গোড়ার উপর পা দিয়ে দিয়ে যাচ্ছি। তো আমাদের পেছনেও এমন আরেকটি শব্দ আসছে। তো আমরা পেছনে ফিরে তাকালাম, তাকিয়ে দেখি যে কুকুরটা আমাদের পিছনে পিছনে আসছে। তো আসার পর একটু ভয় পেয়ে যাই। তো আমার ফ্রেন্ড বলল যে ভয় পাওয়ার কারণ নেই, কুকুরটা হয়তো কোনো মানুষ দেখছে, মানুষের পেছনে পেছনে যাচ্ছে, হয়তো বা ও এভাবে গ্রামের মধ্যে যাবে কিংবা কোনো ঘরে গিয়ে রাতে থাকবে, এভাবে স্বাভাবিক যাওয়াটাই। তো আমরা আগে বাড়াই। তারপরে যেটা হলো যে আমার ফ্রেন্ডও একটু বুঝতে পারছে, যেহেতু ও গ্রামেই যায় বারবার এবং এখানকার ঘটনা সম্পর্কে শুনেছে, তো ও দোয়া পড়তেছিল, জোরে জোরে দোয়া পড়তেছিল, সূরা পড়তেছিল। তো আমিও সাথে সাথে আসছি। প্রায় আমরা যখন কাছাকাছি চলে আসলাম, যে মেইন রাস্তা থেকে কাছাকাছি, মেইন রাস্তা অনেক অন্ধকার কারণ ওই এলাকাটাতে বিদ্যুৎ নেই, 300 গজ দূরে হবে। দূরে আসার পরে আমাদেরকে পেছন থেকে একটা মানে 70-80 বছরের বয়স্ক বৃদ্ধা মহিলা যেভাবে একবারে ভাঙা গলায় আমাদেরকে বলল যে তোরা এই রাস্তা দিয়ে এসেছিস, এবারের মতো বেঁচে গেলি, আর কখনো এই রাস্তা দিয়ে আসিসনি, তাহলে হয়তো বাঁচবি না। একেবারে মানে গ্রাম্য ভাষায় সে আমাদেরকে বলল, একেবারে ভাঙা কণ্ঠে, স্পষ্ট অনেকটা। তো আমরা এটা শোনার পরে হঠাৎ করে দুজন একসাথে পিছনে তাকালাম। দুজনের হাত ধরা, দুই ফ্রেন্ডের আতাউর যে ছিল। তো হাত ধরে আমরা প্রায় অনেক দূরে, 1/2 কিলোমিটার দূরে মনে হবে জায়গাটা হবে, যে অস্পষ্ট ভাইটা দেখতে পেলাম যে একটা বুড়ো মহিলা, সে পুজো হয়ে লাঠি ভর করে যেভাবে যায় সেভাবে সে এখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এখানে ব্যাপারটি হলো যে আমাদের পিছনে সেই কুকুরটি আর নাই, যে কুকুরটি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে ফলো করতেছিল প্রায় 15 মিনিটের রাস্তা, সে কুকুরটি হঠাৎ করে উধাও হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে দেখলাম কুকুরটি নাই, ওই মহিলাটা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা এত বেশি ভয় পেয়েছি যে তখন আর ডানে বামে তাকাবার মতো সুযোগ পেলাম না। আমরা উল্টা যেই দিকে রাস্তা ছিল, প্রায় 305 দূরত্ব ছিল, বেশি দূরত্ব না, আমরা দৌড় দিয়ে এত জোরে দৌড়িয়েছি যে কখন যে এসে ওখানে এসে একটি টং দোকান ছিল, সেখানেও অন্ধকার, মানে সামান্য লাশ জ্বলতেছিল। আমরা সেখানে এসে আমি ওখানে মানে পাউচটা খেয়ে পড়ে গেলাম, আর আমার ফ্রেন্ডটা সাথে সাথে সেন্সলেস হয়ে গেল। তো তারপরে ওখানকার যারা মুরব্বি ছিলেন এবং দোকানদার যারা ছিলেন, তারা মানে আমার ফ্রেন্ডদেরকে মাথায় পানি দিয়ে এবং আমাকেও মাথায় পানি দিয়ে মানে তারা আমাদেরকে মানে সুস্থ করে তুলে আমাদেরকে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আসলে আমরা ওই দিন রাতে কিংবা ওর পর দিনের ঘটনাটি কাউকে বলতে পারিনি যে আসলে আমাদের কি ঘটেছিল, কারণ আমরা মানে এতটাই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম যে এই ঘটনাটি ঘটার পরে, যে আমাদের মুখ দিয়ে প্রায় 2 দিন পর্যন্ত কোনো কথাই বের হয় নাই। এবং বিয়ের প্রোগ্রামটা হয়েছে সেটা আমাদের কাছে কিছুই মনে হয়নি, যে আমরা একেবারে ঘরের মধ্যে বসেছিলাম। তো 2 দিন যাওয়ার পরে আমরা আসলে আস্তে আস্তে অল্প অল্প করে ঘটনাগুলো সবাইকে বলতে শেয়ার করেছিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমাকে তামিন SMS করেছেন এলজি থেকে এবং তিনি লিখেছেন যে খুব ভালো লাগছে তার। এমডি ইয়াসিন চিটাগং থেকে আমাকে SMS করেছেন এবং আমাকে SMS করেছেন তিনি এবং লিখেছেন যে তার SMSটা পড়ার জন্য বলেছেন আমাকে। আমি পড়ে ফেল। অক্লোরি আমাদের সেগুনবাগিচা থেকে আজকে জোস হচ্ছে, এক্সাম দিয়ে এসে অনেক টায়ার্ড ছিলাম, বাট এখন ভূত FM শুনে আর টায়ার্ড লাগছে না। সো থ্যাঙ্কস ভূত FM, ইউর মোস্ট ওয়েলকাম। আশা করছি যে আপনাকে বহুদিন এভাবে আপনাকে আরও আনন্দ দিতে পারবো আমরা। মুরাদ আমাদের SMS করছেন বরিশাল থেকে যে আমি আমার লাইফ থেকে ইম্পর্টেন্ট কিছু হারিয়ে ফেলেছি, আমার জন্য প্রে করবেন, আপনার জন্য দোয়া থাকলো। নাইম লিখেছেন আমি এবং আমার ওয়াইফ নিতু সিদ্ধেশ্বরীতে থেকে লিখছি এবং তারা দুজনেই একসাথে ভূত FM শুনছেন এবং তিনি লিখেছেন তারা
এনজয় করছেন আমাদের আজকের এই এপিসোডটি অ্যান্ড আমাকে থ্যাঙ্কস জানিয়েছেন, ইউর মোস্ট ওয়েলকাম। এবং আমাকে এসএমএস করেছেন বনানী থেকে যে ভাই মেসেজটা পড়েন, ভাই বইয়ের কাছে ইজ্জত যাচ্ছে, সে বলে আমার মেসেজ নাকি পড়া হবে না। আপনার এসএমএস পড়ে ফেলেছি আমি। বাপ্পি আমাকে এসএমএস করেছেন অ্যান্ড থ্যাঙ্কস, এবং আপনার ওয়াইফ দুজনকেই আমাদের সাথে থাকার জন্য। বাপ্পি ইব্রাহিম সোহেল সাবার থেকে আমাদের এসএমএস করেছেন যে আমাদের এসএমএস পড়ছো না কেন। আমি আপনার এসএমএস কিন্তু পড়ছি না, এটা ঠিক না, এই যে পড়ে ফেললাম। জাকির টিকাটুরি থেকে লিখেছেন যে রাসেল ভাই কেমন আছো, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে, এবং তিনি ভূত এফএম রেগুলার শোনেন। পাপড়ি ধানমন্ডি থেকে আমাদের এসএমএস করেছেন, ভাইয়া টেক্সট করছি বাট পড়ছো না, তবুও কমপ্লেইন করবো না, কজ আই লাভ ভূত এফএম। সবাই যদি আপনার মতো করে বলতো তাহলে অনেক বেশি ভালো হতো। ওকে, এছাড়াও আমাদের এসএমএস করেছেন কিংসুক সরকার উত্তরা থেকে, উত্তরখান থেকে, এবং তিনি লিখেছেন যে এসএমএসটা প্লিজ পড়ুন, এটা আমার ফার্স্ট এসএমএস, আপনার ফার্স্ট এসএমএস পড়ে ফেললাম আমি। রাকিব আমাদের এসএমএস করেছেন, আচ্ছা রাকিব, সেলিম, সুইট, ফারুক, বিদ্যুৎ, তারা সবাই সিটি ইউনিভার্সিটি থেকে এসএমএস করেছেন যে আমরা সবাই হলে বসে বসে ভূত এফএম শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার চলে যাব আপনার কাছে, আপনার নামটা একবার বলতে হবে। একটু আগে আপনার কাছে একবার ফিরে এসেছি, আবার একটু আগে আপনার কাছে একটা ঘটনা শুনলাম আমরা, যেটা আপনি বললেন যে দুবাইয়ের ঘটনাটা, সৌদি আরবের ঘটনা, সরি। সো আমরা নেক্সট ঘটনায় যাই। ধন্যবাদ রাসেল ভাই, আপনার নামটা আরেকবার বলতে হবে। না, চেহারা দেখা যায় নাসিফ ভাই। এখন আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের, যার ঘটনা ফার্স্টে শেয়ার করেছিলাম। তো ওই ফ্রেন্ডের ছোট ভাই বিয়ে করে নতুন বাসাতে ওঠে আর কি, 4 তলায়। 4 তলায় ওঠার পরে ওখানেই মানে বাসাটা নেওয়া হয়েছে আর এক ফ্ল্যাট। দেন রাসেল দেখতে গেল যে বাসাটা কেমন, সুন্দর কিনা। তো সে গ্লাস মানে যখনই থাই গ্লাস ওপেন করলো জানালার, তখন দেখল যে নিচে তাকিয়ে দেখল একটা লোক, মধ্যবয়স্কের একটা লোক, তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফার্স্টে এটা নোটিস করলো না, কারণ এটা নোটিস করার মতো তেমন কোনো বিষয় না, একজন মানুষ তাকাতেই পারে। বাট সেটা নোটিস করার সময় হলো যখন 10-15 মিনিট এক মানে পলক্ষীনভাবে তাকিয়েছিল, তখন সে ফলো করলো যে ব্যাপারটা কি, এই লোকটা আমার দিকে এতক্ষণ তাকিয়ে আছে কেন। তখন সে ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে, তাকিয়ে রয়েছেন কেন। কিন্তু কোনো আনসার নাই, কোনো নড়ায় চড়ায় নাই, ঠিক একইভাবে দাঁড়িয়ে তাকিয়েছিল। তখন একটু বিরক্ত বোধ করল, কারণ নর্মালি যা করে সবাই আর কি। তো বিরক্ত বোধ করে দেখালো যে কি সমস্যা কি। তো লোকটা তারপরও পলক ফেলছিল না, এক নজরে তাকিয়েছিল। তখন একটু রাগ হলো যে ব্যাপারটা কি, উনি কি বলতে চাইছে বা কি বোঝাতে চাচ্ছেন। তখন সে উপর থেকে দেখালো যে চোখ পলক ফেলো, না হলে কিন্তু মাইট দেয়া হবে তোমাকে। তো লোকটা তারপরও একইভাবে তাকিয়েছিল আর কি। তখন সে ভাবল যে যাক, ওনার প্রবলেমটা কি, আমি নিচে গিয়ে ওই বাসাতে গিয়ে জিজ্ঞেস করি যে প্রবলেমটা কি, কেন তাকিয়ে আছেন। তারপর আমার বন্ধু রাসেল নিচে এলো, তারপর ও যে বাসাটা থেকে দেখছিল ওই বাসায় গিয়ে নক করল। আচ্ছা, নক করার পরে একজন বৃদ্ধ মহিলা আসলেন। তো 50 বছর বয়স হবে ওনার বয়স। তো উনি আসলেন, এসে দরজাটা খুললেন গেটের, তারপরে বললেন যে হ্যাঁ কি চাও। তো ওনাকে কিছু না বলেই রাসেল ভিতরে ঢুকে যে জায়গাটা দাঁড়িয়েছিল ওই জায়গাটা খুঁজতে শুরু করল। আচ্ছা, তো এখন বৃদ্ধ মহিলা বললেন কি ব্যাপার, তুমি কে বা কি আসে বিষয়ে, তোমার পরিচয় জানি না, তো তুমি কি চাও। তখন আমার বন্ধু বলল যে না, আমি একজনকে খুঁজতেছি। কাকে খুঁজতেছো? বলে যে না, আমি একজনকে দেখছি 4 তলা থেকে, তো ওনাকে খুঁজতেছি। তখন বৃদ্ধ মহিলা একটু হাসলেন, মানে যে হাসির মধ্যে অনেক রহস্য ছিল, আচ্ছা, সেটার বহিঃপ্রকাশ ঘটাবেন উনি নিজের মুখ খুলে। উনি বললেন যে বাজান, তুমি যাকে খুঁজতেছ তাকে আমি 12 বছর যাবৎ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আজও পাইনি। তাকে আজ পর্যন্ত শুধু খুঁজেই গেছি, আমি 12 বছর পাইনি, আর তুমি কিভাবে ভাবলা যে একবারই পেয়ে যাবে। সো আসলে ঘটনাটা ব্যাখ্যাটা এমনই দাঁড়ায় যে মহিলারাটাও 12 বছর যাবৎ এই লোকটাকে খুঁজতেছে, কিন্তু কখনোই লোকটাকে পায় নাই। ওকে। তো রাসেল ভাই স্পেশালি একটা থ্যাঙ্কস না দিলে হয় না। আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই আমার বন্ধু রাসেলকে, যার জন্য আমি আজকে রেডিও ফুর্তিতে এসেছি। থ্যাঙ্কস আ লট, আর অনেক অনেক ধন্যবাদ সাথে আমার ব্রাদার এবং ফ্রেন্ডস ইন্সপায়ার করার জন্য। ওয়েলকাম, আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, সো সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাকে সামান যে এসএমএস করেছেন, সামান এসএমএস করেছেন ধানমন্ডি থেকে, এবং তিনি বলছেন দয়া করে পড়বেন কি, মেসেজটা জীবনেও পড়ো না, বেশ মেজাজ খড়ক, বুঝতে পারছি, বাদ পড়ে ফেললাম। আরিফ লিখেছেন যে রাসেল ভাই আপনি আচ্ছা অনেক প্রশংসা করেছেন, ভূত এফএম কমলাপুর থেকে এসএমএসটি পাঠিয়েছেন। লর্ড স্টাইল খুলনা থেকে এসএমএস করেছেন আমাদেরকে। শাহিদিন এসএমএস করেছেন উত্তরা থেকে, প্লিজ আমার এসএমএসটা পড়ো, আজকে আমার ফার্স্ট দিন। এছাড়াও মোহাম্মদ ইমন আমাদের এসএমএস করেছেন, নতুন আমাদের সাথে জয়েন করেছেন। অনিশার প্রেতাত্মা আমাদের এসএমএস করেছেন। লালবাগ থেকে কি ভাই এসএমএস পড়বেন? না না, পড়ে ফেলেছি, এদের এসএমএস আমি খুব পছন্দ করি, পড়ে ফেললাম। নাবিদ আমাদের এসএমএস করেছেন, আই এম ফ্রম উত্তরা ভাইয়া। ভাইয়া আমার আগের এপিসোডেও আমার এসএমএস পড়া হয়নি,
কি অভিযোগ বাবা? আচ্ছা, পড়ে ফেললাম এসএমএস। আমাকে এছাড়া ইনজা মামুন রাজশাহী থেকে এসএমএস করছেন এবং তিনি কিছুক্ষণ আগে তিনি দুটো এসএমএস দিয়েছেন, সেটা পড়া হয়নি। আচ্ছা, বেশ বেশি অভিযোগ দেখতে পাচ্ছি। আশা আমাদের এসএমএস করেছেন আমাদেরকে শাওন এবং তামান্না হরিয়ান থেকে। আকাশ আমাদের এসএমএস করেছেন নীল আমাদেরকে। আসাদ কামাল সহ আরও অনেকে আমাদের এসএমএস করেছেন পিয়াল, এসএমএস করেছেন রাসেল ধানমন্ডি থেকে, এসএমএস করেছেন জয়ন্ত ময়মনসিংহ থেকে, এসএমএস করেছেন আমাদেরকে এছাড়াও রিপন ময়মনসিংহ ভালুকা থেকে, এছাড়া আমাদের এসএমএস করেছেন শাকিল সহ আরও অনেকে। যারা এসএমএস করতে চান তাদেরকে বলি, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHUT শর্ট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমাদের আরও একজন গেস্ট রয়েছেন নতুন, তিনি তার একটা ঘটনা শেয়ার করবেন, সেই ঘটনায় চলে যাব। আপনার নামটা বলবেন। হাই লিসেনার, আই এম নশাদ ফ্রম মোহাম্মদপুর থেকে। আমি থ্যাঙ্কস জানাতে চাই রাসেল ভাই অ্যান্ড রেডিও 40 থেকে, অ্যান্ড যারা ইন্সপায়ার করছে প্রান্ত অ্যান্ড তানিম, থ্যাঙ্কস এ লট। আমার ঘটনাটা ছিল রংপুর জেলার মিতা ইউনিয়ন পাড়ার হাজি মাদ্রাসা জামে মসজিদে। এখানে আমার চাচু আজ থেকে 1.5 বছর আগে একবার চিল্লায় গিয়েছিল। তখন তিনি চিল্লায় গিয়ে মসজিদে আঁকার আগে বলা ভালো, মসজিদটা আঁকা ছিল অনেকটা এরকম যে 7 গম্বুজ জামে মসজিদটার মতো, যে ওখানে যেরকম ছোট কুঠি ঠিক ওরকমই। ওখানে একটা নিয়ম ছিল, রাত 12টার পর কখনো ওই মসজিদে কেউ ভিতরে শুইত না। কিন্তু ওই দিন তিনি গিয়ে তিনি ভাবল, ওদিন আবার রোদ পড়ছিল, অনেক গরম ছিল, তিনি ভাবল আমি বারান্দায় শুব না, আমি ভিতরে শুব, কীভাবে হবে। তিনি মনে মনে ভাবতো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সো আমার এসব কিছুই হবে না। একটা জিনিস আগে বলে রাখা ভালো যে রাত 12টার পর সবসময় জিন্দা নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে, আমরা জানি। আর বিশেষ করে প্রথম সারিতে, আর ইমাম যেখানে দাঁড়ায়, ইমাম সাহেব, সেখানে জিন্দা বেশিরভাগ টাইম আল্লাহর ইবাদত করে। ওই টাইমে চাচো আপনার ফ্যানটা ছিল একবার ইমাম সাহেব যেখানে জামাতটা আদায় করত তার পিছনের সারিতে, তিনি ঠিক ওই জায়গায় গিয়ে ফ্লোরিং করে শুয়ে পড়ে। একটা পর্যায়ে, এটা ছিল ডেটার কাহিনী, ঠিক এই টাইম তিনি রিয়ালাইজ করে যে কেউ একজন তার 2 হাত এবং 2 পা চেপে ধরে উপরে উঠে আছে। তিনি চিল্লানোর চেষ্টা করে, কিন্তু তার গলা থেকে একটা শব্দ বের হয় না। একটা পর্যায়ে তিনি ভাবে যে কি হইল আমার, তিনি কোনো আওয়াজ করতে পারতেছে না। তখন তাৎক্ষণিক তিনি কিছু সূরা জানত, আয়াতুল কুরসি, ইয়াসিন, এসব পড়া শুরু করে। এসব পড়তে পড়তে বলে আমাকে ছেড়ে দাও, আমি ভুল করছি। একটা পর্যায়ে তাকে ছেড়ে দেওয়ার পর সে দৌড়ে গিয়ে বারান্দায় আসে, চিল্লায় বলে যে আমার সাথে এরকম হচ্ছে। তখন সবাই আসে, আসার পর সবাই ঘটনাটা শোনার পর বলে আপনাকে তো আমি মানাই করছিলাম আগে, আপনি ওখানে গিয়ে। তখন পরের দিন ওই মসজিদে ইমাম সাহেবকে বলে কাহিনীটা, এবং ইমাম সাহেব বলে এই মসজিদে রাত্রেবেলা কেউ হয় না, কারণ এই মসজিদটা আজ থেকে নয় 650 থেকে 700 বছর পুরানো। আর এটা যদি রিয়েলি কারো দেখার শখ থাকে, আমি বলবো ওই গ্রামে এখনও মসজিদটা আছে এবং ওখানকার ইমাম সাহেবও এই জিনিসটা জানে, তার কাছে গিয়ে বললেই হবে। আপনি তো ঠিকানা দিয়ে দিয়েছেন, সো ইউনিয়ন পাড়া, সুতরাং আপনি বলতে চাচ্ছেন যে এটা ঘটনাটা সত্যি এবং যে কেউ এক্সপিরিয়েন্স করে। আমি নিজেও গেছি ওখানে একবার, যে দেখে আসছি এবং ইমাম সাহেবের সাথে কথা বলছি। তিনি একটাই কথা বলছেন, এই মসজিদে কেউ রাত 12টায় শুনতে পায় না এবং এই মসজিদে কিছু একটা খারাপ আছে, কারণ আজ থেকে 700 বছর পুরানো। সো যে কেউ সেখানে গেলে এই মজার ঘটনাটা। ওকে, থ্যাংক ইউ আপনাকেও। আচ্ছা, আমরা আবার ওনার কাছে চলে যাই, তার আগে আমরা কিছু এসএমএস পড়ব। আচ্ছা, এসএমএস আপনার ঘটনাটা শুনে আসি। আমি আরিফ আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি এখন যে ঘটনাটি বলবো সেটা হলো আগে যে ঘটনাটি বলেছি, ঘটনার সূত্র ধরেই, যে আগের আমাদের যে কাহিনীটা হয়ে গেল, প্রায় 2-3 দিন আমরা কথা বলতে না পারার পরে যখন আমরা ঘটনাটি বললাম, তখন আমার ফ্রেন্ড আতাউর, ওর যে চাচা ছিলেন, তিনি আমাদেরকে বললেন যে আসলে তোমরা ওখান দিয়ে গিয়েছো, ওই জায়গাটি তো আসলেই খারাপ এবং এখানে ওর আগেও বেশ কিছু ঘটনা ঘটেছে। তো সেই ঘটনা থেকে আমি একটি ঘটনা এখন বলছি। আমার ফ্রেন্ড আতাউর, ওর চাচাতো ভাই আছে, চাচাতো ভাই রাশেদ। তো উনি গ্রামেই থাকতেন এবং গ্রামে থাকার সুবাদে দেখা যাচ্ছে যে সব জায়গায় ঘরের যে কাজকর্মগুলো কিংবা জমি ফসলের কাজকর্মগুলো, এগুলো লোকজনের সাথে দেখাশোনা করতেন। আরেকটি বলে রাখি যে তখন ওনারা থাকতেন যে আগে যে নদীর পাড়ে যে পুরানো বাড়ি রয়েছে, ওই বাড়িতেই সবাই থাকতেন, নতুন বাড়ি তখনও হয়নি। তো একদিন ওনারা ভর দুপুরবেলা যখন একেবারে জোহরের আজান দিবে এর কিছু আগ মুহূর্তে, রাশেদ এবং তাদের ঘরের একজন বয়স্ক কাজের লোক ছিলেন, যিনি অনেকদিন ধরে ওনাদের ওখানে প্রায় 12 থেকে 14 বছর ওনাদের ওখানে কাজ করছেন। তো দুজন মিলে ভর দুপুরবেলা নদীর পাড়ে কাজ করে, ওখান থেকে গোসল করে ওনারা দুজন যাচ্ছেন। তো যাওয়ার পরে বলে রাখি যে বাড়িতে যাওয়ার আগে ওনাদের একটা ভিটে বাড়ি ছিল। ভিটে বাড়িটা ছিল তাদের মূল বাড়ি থেকে 300 থেকে 400 গজ দূরে হবে। ভিটে বাড়িটা হলো যে ওখানে অনেক গাছপালা থাকতো এবং ধানের যে খড়কুটোগুলো রয়েছে ওগুলো ওখানে গরুকে খাওয়ানোর জন্য গ্রামে যেটা রিজার্ভ করে রাখে, ওই ভিটে বাড়ির মধ্যে রাখত।
থাকতো, যে উঁচু মাটির একটা জায়গা ছিল। তো ওনারা ওই ভিটের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং ভিটের মধ্যে দিয়ে যাওয়ার সময় ওনারা দেখতে পেলেন যে ওখানে একটি গাছ রয়েছে। গাছটি অনেক পুরানো এবং গাছটি অনেক আগে মরে গেছে এবং গাছের মাথাটিও নেই, শুধুমাত্র নিচের অংশটুকু রয়েছে, কিন্তু গাছটি বেশ উঁচু। তো ওনারা ওই গাছের নিচে দিয়ে যাচ্ছেন। তো যাওয়ার সময় দেখতে পেলেন যে একটি বুড়ো মহিলা গাছের উপরে বসে আছেন এবং এমনভাবে বসে আছেন যে মানে আমাদের গ্রামে দেখা যায় যে বুড়ো মহিলারা গাছের মানে কোথায় যদি হাঁটে কিংবা বসে যে তাদের মানে যেই শাড়িটা পরে, তো সেই শাড়িটা ওভাবেই পরা ছিল এবং শাড়িটার বেশ আঁচল সহ অনেক অংশ এবং শাড়িটা অনেক বড় ছিল, যেটি গাছ থেকে একেবারে নিচে মাটিতে পড়েছিল। তো ওনারা পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে দেখতে পাওয়ার পর ওই যে কাজিন ছিল রাশেদ, ও প্রচণ্ড রকম ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যাওয়ার পর কিন্তু এই যে মানে কাজের লোকটি ছিল বয়স্ক, উনি আসলে ভয় পাননি। উনি একটু মানে উগ্র মেজাজের ছিলেন এবং উনি এগুলো আসলে অনেক আগেও এর সম্মুখীন হয়েছেন, যার ফলে উনি খুব বেশি ভয় না পেয়ে ওখান দিয়ে যাচ্ছেন। তো যাওয়ার পরে ওই মহিলাটি ওনাদেরকে ডাকার পরে বলল যে তোরা আর এখান দিয়ে আসিস না। তো রাশেদ তো প্রচণ্ড রকম ভয় পেয়ে গেছে, সে কোনো কথাই বলছে না, সে শুধু তাকিয়ে আছে। কিন্তু ওই যে কাজের লোকটি ছিল বয়স্ক, উনি বলল যে কেন আসবো না, এখান থেকে আসলে কি হয়, এটা তো রাস্তা, আমরা এখান দিয়ে আসা যাওয়া করি, এখান দিয়ে মানুষ আসা যাওয়া করবে। তো বুড়ো মহিলাটি তাদেরকে বলতেছে যে